স্টোরি হল্ট, শুনতে গেলে থামতে হবে। বাইরে এখন হয়তো ঘন কুয়াশা, আর সেই কুয়াশার চাদর সরিয়েই আজ আমরা ফিরে যাব আমাদের ফেলে আসা সেই সোনালি অতীতে। 90-এর দশক, আনন্দমেলা আর শুকতারা মানেই তখন বাঙালির কৈশোরের উত্তেজনা। মনে পড়ে বিক্রমদা আর সমীর কথা। 1993 থেকে 2006 টানা এক যুগ ধরে যাদের অভিযান শিহরণ জাগাত প্রতিটা কিশোর মনে। হ্যাঁ, আজ দীর্ঘ 20 বছরের নীরবতা ভেঙে সেই বিক্রমদা ফিরে এসেছেন পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত বিক্রমদার গোয়েন্দাগিরি বইয়ের হাত ধরে তাঁদের সেই রাজকীয় প্রত্যাবর্তন। আজকের গল্পের নেপথ্য কারিগর জাদুকর লেখক সঞ্জীব সিনহা ওরফে সঞ্জীব সিংহ। বাংলা সাহিত্যে এমন কিছু লেখক আছেন যাঁদের কলম শুধু কালিতে ডোবানো থাকে না, ডোবানো থাকে রহস্য আর রোমাঞ্চের এক তীব্র নেশায়। সঞ্জীববাবু ঠিক তেমনই একজন। আজ আমরা শুনব বিক্রমদা সিরিজের সেই হাড় হিম করা রহস্য গল্প অস্ত্র জলার মৃত্যু ফাঁদ। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল 1404 বঙ্গাব্দের শারদীয়া শুকতারায়। গল্পের সূত্রধার ও অন্যান্য চরিত্রে আমি কৌশিক, গল্প পাঠ এনামুল। বিক্রমদার চরিত্রে আমাদের সবার প্রিয় দীপদা, অন্যান্য চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র, কৌরক সামন্ত, কৌশিক, সোমক রায়, মলয়, বুদ্ধদেব, স্নেহাদ্রি ও বর্ণিশা, আবহ সায়ন, পোস্টার ডিজাইন ঋদ্ধিরাজ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শুভদীপ ও অন্তরা। তাহলে আর দেরি কেন, হেডফোনটা কানে লাগিয়ে নিন আর হারিয়ে যান বিক্রমদার সাথে সেই কুয়াশা ঘেরা রহস্যের জটে। বিক্রম মুখার্জি, স্নেহস্পদেশু। তুমি আমার ছেলের সঙ্গে পড়েছ, তাই তুমি সম্বোধন করছি, কিছু মনে করো না। আমার ছেলে অমলকে তোমার নিশ্চয়ই মনে আছে। তোমাদের ব্যাচে সেকেন্ড হয়েছিল, পরে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়ে। ভারতীয় সামরিক মন্ত্রকের ক্ষেপণাস্ত্র গবেষণার সঙ্গে যুক্ত থাকার সূত্রে ওকে থাকতে হতো বালুশারিতে। সবই তুমি জানো। এমনকি ওর মৃত্যু সংবাদও নিশ্চয়ই তোমার চোখে পড়েছে। সব কাগজেই খবরটা বেরিয়েছিল, কিন্তু যা বেরোয়নি তেমন কিছু কথা আমি তোমাকে সাক্ষাতে বলতে চাই। ওর মা আগেই চলে গেছেন, প্রিয়তম সন্তানও গেল ভারী অদ্ভুতভাবে। আমিও আর বেশি দিন নেই। যাবার আগে তোমার বন্ধুর একটি ডায়েরি তোমাকে দিয়ে যেতে চাই। তুমি রহস্য ভালোবাসো, হয়তো আগ্রহ পাবে। এই বৃদ্ধের শেষ ইচ্ছে মেটাতে একটিবার কি একটু কষ্ট করে এখানে আসতে পারবে? ইতি ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, গ্রাম একচক্রা, জেলা বীরভূম। সমীর চিঠিটা পড়া হয়ে গেলে বিক্রমদা আরেকবার পড়লেন, চাপা দিয়ে রাখলেন সামনের সেন্টার টেবিলে। নিজের মনে বললেন, যেতে তো একবার হবেই রে সমী। বন্ধুর বাবা বলে নয়, একজন বৃদ্ধ এভাবে ডাকলে কি না গিয়ে থাকা যায়? অমল গঙ্গোপাধ্যায়, খুব চেনা চেনা লাগছে নামটা। আচ্ছা, ইনি কি আমাদের বাড়িতে কখনো এসেছিলেন? বার তিনেক কি চারেক এসেছিল বোধহয়। কলেজে পড়ার সময় একবার এসে দিন তিনেক ছিল। তোর অবশ্য মনে থাকার কথা নয়, তখন তুই অনেক ছোট। সেবার আমাকে পার্ট 2-তে খুবই হেল্প করেছিল। কাগজে খবরটা পড়ার পর থেকেই এত খারাপ লাগছে। উঠে গিয়ে জানলার ধারে দাঁড়ালেন বিক্রমদা। বিষণ্ণ সকাল, ভোর থেকেই আকাশে মেঘ, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছে, থামছে। হালকা কুয়াশা ছড়িয়ে রয়েছে চারিদিকে। খবরটা বেরিয়েছিল দিন 7 আগে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ বিজ্ঞানী। বালুশারিতে ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র থেকে মাইল 3 দূরে ডুমুরদহ জলায় দাঁড়িয়ে পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত ছিলেন। এই সময়
একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তাঁর উপর ভেঙে পড়ে। সামরিক মন্ত্রকের নিয়ম অনুযায়ী এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চলছে। পুরনো কাগজটা টেনে বের করেছে সমী। এক ঝলক চোখ বুলিয়ে বলল, এভাবে কোনো একটা নির্দিষ্ট জায়গার ওপরে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়তে পারে? জানলার ধার থেকে ঘুরে দাঁড়ালেন বিক্রমদা। অবশ্যই পারে। নির্দিষ্ট একটা লক্ষ্যে আঘাত আনার জন্য ছোট ক্ষেপণাস্ত্র তো তৈরি করা হয়, কিন্তু একজন কাউকে মারার জন্য এতটা কষ্ট কেউ করবে, এটাই একটু অদ্ভুত লাগছে আর কি। বিক্রমদা থামলেন, অন্যমনস্ক ভঙ্গিতে বললেন, সম্ভাবনা আরো একটা রয়েছে, দুর্ঘটনার। হয়তো কারো ভুল থেকে। যদিও এই ধরনের গাফিলতিকে ক্ষমা করা যায় না। আসলে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে দীর্ঘশ্বাস ফেললেন ছোট্ট করে। মুচকি হেসে বললেন, এটা ছাড়ার পর থেকে চিন্তা ভাবনার স্পিড কি একটু কমে গেছে? তেমন কোনো লক্ষণ অবশ্য সমী এখনো পর্যন্ত দেখতে পায়নি। মাস 6 হলো সিগারেট একেবারেই ছেড়ে দিয়েছেন বিক্রমদা। এখন শুধু পকেটে একটা প্যাকেট থাকে। বিক্রমদা বলেন, হাজার হোক এতদিনের সঙ্গী দুম করে পরিত্যাগ করাটা ঠিক নয়। তবে চিন্তাভাবনার স্পিড কমে যাওয়ার কথাটা যে নেহাতি ইয়ার্কি করে বলা তা সমী জানে। সিগারেট ছাড়ার পর কি বিক্রমদা প্রফেসর পালের পাসওয়ার্ডের মতন জটিল রহস্য সমাধান করেননি? বিক্রমদা সোফায় বসে সমীর হাত থেকে সবে কাগজটা নিয়েছেন, এমন সময় ডোরবেল বাজল। দরজা খুলতেই বৃষ্টির ছাঁটের সঙ্গে ঘরে ঢুকে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। আধ ময়লা ধুতি পাঞ্জাবি, পুরনো দিনের বড় কাঠের ছাতা, মাথার চুল সমস্ত সাদা হলেও এখনো বেশ শক্ত সমর্থ রয়েছেন। উঠে দাঁড়ালেন বিক্রমদা। খুব একটা অবাক হননি, এভাবেই বললেন, কাল অনেক রাতে পৌঁছেছেন বোধহয়। সমীর এনে দেওয়া শুকনো তোয়ালেতে মুখ মাথা মুছতে মুছতে বৃদ্ধ হাসলেন। তুমি বোধ করি আন্দাজ করেছিলে আমি আসব। ঠিকানাটা বার দুয়েক কেটে লিখেছেন থেকে মনে হয়েছিল চিঠিটা ফেলার আগে দুবার ভেবেছেন আদৌ ফেলবেন কি না। ভেতরের চিঠিটাও সম্ভবত লেখার পর দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছিলেন ওয়েস্ট পেপার বাস্কেটে, তারপর আবার কি ভেবে তুলে নিয়ে পোস্ট করেছেন। এসবের তো একটাই অর্থ, আপনি নিজে আসতে চেয়েছিলেন। ব্রজেন্দ্রনাথ এবার যখন হাসলেন, সমী খেয়াল করল ভদ্রলোকের সবকটি দাঁতই বাঁধানো। বিষণ্ণ হেসে বললেন, মোটামুটি ঠিকই ধরেছ। মানুষের সব আচরণ সব সময় লজিক মেনে চলে না, তবে কিছু দূর পর্যন্ত ব্যাখ্যা করা যায় অবশ্যই। ভদ্রলোক কথা বলেন থেমে থেমে, অন্যদিকে তাকিয়ে এমনভাবে কথা বলেন যে মনে হবে অন্য কিছু ভাবতে ভাবতে কথা বলছেন। বিক্রমদা চুপ করে রইলেন। বলে চললেন ব্রজেন্দ্রনাথ, সত্যি কথা বলতে কি, চিঠি ঠিক সময় পৌঁছবে কিনা সে বিষয়ে আমার ঘোর সন্দেহ ছিল। তারপর ধরো, দরকারটা তো আমার। না না কাকাবাবু, আপনি ডাকলে নিশ্চয়ই যেতাম। প্রয়োজনে মানুষকে যতটা পারা যায় সাহায্য করব বলেই তো। আই নো ইট, আই নো ইট। মাথা নাড়তে নাড়তে বললেন ব্রজেন্দ্রনাথ, তবুও পার্ট 2 পরীক্ষার আগে অমল তোমার এখানে এসেছিল না? ও কি এই ঘরেই থাকতো? বিক্রমদা মাথা নাড়লেন। ঘরে অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে। কিছুক্ষণ মাথা নামিয়ে রেখে ব্রজেন্দ্রনাথ যখন মাথা তুললেন, সমী দেখল বৃদ্ধর চোখের কোণে জল চিকচিক করছে। খুব দ্রুত নিজেকে সামলে নিলেন ব্রজেন্দ্রনাথ। এবার তার গলা খুবই কঠোর শোনাল। কেটে কেটে বললেন, ছাত্রাবস্থায় আমারও স্বপ্ন ছিল বৈজ্ঞানিক হব,
জগদীশচন্দ্র প্রফুল্লচন্দ্রর আদর্শে নিজেকে অনুপ্রাণিত করেছিলাম, কিন্তু হয়নি। অল্প বয়সে বাবা মারা গেলেন। অত বড় সংসারের জোয়াল কাঁধে এসে পড়ল। হয়ে গেলাম টুলো পণ্ডিত। তবে ভেবো না এটা আমার খেদোক্তি। যা হয়নি তার জন্য খেদ করা আমার স্বভাবে নেই। নিজেকে বুঝিয়েছিলাম আমি পারিনি তো কি হয়েছে, আমার ছাত্ররা নিশ্চয়ই পারবে। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন বোধহয়, যদিও এখন সন্দেহ হয় ঈশ্বরের অস্তিত্ব নিয়েই। থামলেন ব্রজেন্দ্রনাথ। চায়ে চুমুক দিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। অন্যদিকে তাকিয়ে বললেন, ঈশ্বর থাকলে অমলকে নিশ্চয়ই এভাবে খুন হতে হতো না। অমল আমার স্বপ্ন সত্যি করেছিল, তা হয়তো এভাবে বিনষ্ট হতো না। অমল যে খুন হয়েছে সে ব্যাপারে আপনি তাহলে নিশ্চিত? এতক্ষণে সরাসরি বিক্রমদার দিকে তাকালেন ব্রজেন্দ্রনাথ। জোর দিয়ে বললেন, হ্যাঁ, নিশ্চিত। প্রমাণপত্র সঙ্গে নিয়েই আমি তোমার কাছে এসেছি। অমল মারা যাওয়ার পর 4 দিন দেরি করার কারণ তো এটাই। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। ওটা পেয়েছেন? হ্যাঁ। রিপোর্ট কি বলছে? ইটস এ ক্লিয়ার কেস অফ পয়জনিং। পয়জনিং? যে বিক্রমদা চট করে বিস্ময় প্রকাশ করে না, সেই বিক্রমদার ভূর্গ কপালে উঠে যেতে দেখল সমী। ব্রজেন্দ্রনাথ ঠান্ডা গলায় বললেন, বিষক্রিয়া। কি বিষ তাও জানা গেছে, আর্সেনিক। কিন্তু তাহলে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার ঘটনাটা? ওটা আর একটা রহস্য। এটা ঠিকই যে বিষক্রিয়া না হলেও হয়তো অমল মারা যেত। যেখানে দাঁড়িয়ে ওর মেজারমেন্ট নেওয়ার কথা, সেখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে ওই ক্ষেপণাস্ত্র পড়ার কথা। 3 কিলোমিটার আগেই কেন ভেঙে পড়বে সেটা? ব্রজেন্দ্রনাথ থেমে চায়ের কাপে শেষ চুমুকটা দিলেন। ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার অন্তত 8 ঘন্টা আগেই ওর মৃত্যু হয়েছিল, এবং সেটা বিষক্রিয়ায়। অর্থাৎ অপরাধী কোনো ঝুঁকি নিতে চায়নি। এক্স্যাক্টলি। অপরাধী এমনও ভেবে থাকতে পারে যে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার ফলে অমলের মৃত্যুকে দুর্ঘটনা বলেই চালিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পোস্টমর্টেমের দাবি জানাই। ইন এনি কেস ইটস অ্যান আনন্যাচারাল ডেথ, কাজেই পোস্টমর্টেম হতোই। বিক্রমদা একটু থেমে সময় নিলেন, তারপর বললেন, কিন্তু আপনি কি এমন কোনো আশঙ্কা করেছিলেন? আই মিন, অমলের দিক থেকে কোনো ইঙ্গিত পেয়েছিলেন? ধীরে ধীরে মাথা নাড়লেন ব্রজেন্দ্রনাথ। ছিল, একটা ইঙ্গিত ছিল। মৃত্যুর আগের দিন রাতে অমলের ফোন পেয়েছিলাম। ব্যস্ত হয়ে কি বলেছিল? লাইনটা খুবই ডিস্টার্ব করছিল।
তবু তার মধ্যেই খুব দূর থেকে যেন বলল, বাবা, এখানে আর ভালো লাগছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কেন, কি হয়েছে? খুব নোংরা নোংরা হয়ে আছে চারিদিক, কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে না, কাউকে না। ওটাই ছিল ওর শেষ কথা। তারপর লাইন কেটে যায়। বিক্রমদা উঠে গিয়ে দাঁড়ালেন জানলার সামনে। বাইরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। ব্রজেন্দ্রনাথ বললেন, রহস্যের কিন্তু এখানেই শেষ নয়। অমলের খুব কাছেই পড়েছিল চৈতন্য মঙ্গল, আমাদের বংশ পরম্পরায় প্রাপ্ত অতীব প্রাচীন পুঁথি। পুঁথি? অদ্ভুত বিষণ্ণ দেখালো ব্রজেন্দ্রনাথের মুখ। বললেন, তুমি তুমি কি হারাই পণ্ডিতের নাম শুনেছ? লতায় পাতায় অনেক দূর বিস্তৃত আমাদের সঙ্গে তার সম্পর্ক। শুধু এটুকু জেনে রাখো, 1486 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের জন্ম হয়েছিল। সেই সময় বীরভূমের একচক্রা গ্রামে হারাই পণ্ডিত আর তার পুত্র নিত্যানন্দ ভক্তিবাদী বৈষ্ণবীয় চিন্তা প্রচারের চেষ্টা করেছিলেন। সেই আমলের একটি পুঁথি এখনো রক্ষিত আছে আমাদের কাছে। কিন্তু সেটা অমলের কাছে গেল কি করে? অমল নিজের কাছে নিয়ে রেখেছিল। গ্রামের বাড়িতে ওই পুঁথি দুবার চুরির চেষ্টা হওয়ার পর ও নিজের কাছে নিয়ে যায়। এ নিয়ে বাড়িতে তুমুল অশান্তি হয়েছিল। শরিকদের আপত্তি? বিক্রমদার প্রশ্নের জবাবে মাথা নাড়লেন ব্রজেন্দ্রনাথ। শরিক বলতে তেমন আর কেউ অবশিষ্ট নেই। আপত্তি তুলেছিল আমার দ্বিতীয় পুত্র, অমলের যমজ ভাই বিমল। আবার ভুরু কুঁচকে গেল বিক্রমদার। অমলের যমজ ভাই ছিল? এটা জানতাম না তো। অমল তো কখনো বলেনি। ছিল নয়, এখনো আছে। তবে কোথায় আছে জিজ্ঞেস করলে বলতে পারবো না। বিক্রমদাকে জিজ্ঞেস করতে হলো না। চোখের প্রশ্নচিহ্ন দেখে অনুমান করলেন ব্রজেন্দ্রনাথ। মাথা নামিয়ে বললেন, ওই ছেলের পরিচয় দিতে মন চায় না। মাঝে মধ্যে টাকার দরকার হলে আসে, তারপর আবার দেখা পাওয়া যায় না 5-6 মাস। শুনেছি বেশ কয়েকবার জেলও খেটেছে। টাকার জন্যে অমলকেও জ্বালাতন করত। এখনকার বাজারে ওই প্রাচীন পুঁথির দাম যে আকাশ ছোঁয়া, সেটা জানার পর থেকে ওর লোভ আরো বেড়ে গিয়েছিল। বাইরের বৃষ্টি একটু ধরেছে, হালকা রোদের রেখা এসে পড়েছে জানলার কাছে। বিক্রমদা জিজ্ঞেস করলেন, অমলের ডায়েরিটা এখন কোথায় রয়েছে? আপনার কাছে? হ্যাঁ, এই যে। ঝোলা থেকে একটি হালকা বাদামি চামড়ার জ্যাকেটে মোড়া মাঝারি সাইজের ডায়েরি বের করলেন ব্রজেন্দ্রনাথ। এটা আমি রাখছি। বিক্রমদা পাশের টেবিলে ডায়েরিটা রাখলেন। উঠে এসে বিক্রমদার হাত ধরলেন ব্রজেন্দ্রনাথ। তাহলে তোমার সাহায্য পাচ্ছি। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। বাইরের রোদ এসে যেন পড়ল ব্রজেন্দ্রনাথের মুখে। চোখ দুটো জল জল করে উঠল বৃদ্ধর। বললেন, তোমার আত্মবিশ্বাস দেখে আমার বুক ভরে গেল। সাবাস ক্যাপ্টেন, সাবাস। তোমার উপর ভরসা করা যায়।
সুপারফাস্ট এক্সপ্রেসে বালুশাড়ি হাওড়া থেকে ঘন্টা 6 পথ। ছোট জায়গা, গঞ্জের মতো। আগে অবশ্য এটুকুও ছিল না। ক্ষেপণাস্ত্র গবেষণা কেন্দ্র হওয়ার পর 2-1টা চায়ের দোকান তৈরি হয়েছে, মণিহারি টুকিটাকির দোকান গজিয়ে উঠেছে। স্টেশনের কাছে সপ্তাহে একদিন হাট বসে। ওখানে একটি বাস স্ট্যান্ডও রয়েছে, লোকাল বাস মাত্র 2খানা, একটি এলে আর একটা ছাড়ে। হাটের দিনগুলোতেই বেশি ভিড়, অন্যান্য দিন লোক হলে তবে ছাড়ে। লাল মোরাম বিছানো স্টেশনটা বেশ ছিমছাম, কিন্তু কাঠের বেঞ্চে সবুজ রং হয়েছে সম্প্রতি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা কাঠ চাপা কৃষ্ণচূড়া গাছ। সমুদ্র খুব দূরে নয়, তাই সব সময় এক ধরনের এলোমেলো হাওয়া বইছে। বিক্রমদা ট্রেনে আসতে আসতেই বলে রেখেছিলেন, 1.5 কিলোমিটার রাস্তা হেঁটেই মেরে দেবো, বুঝলি? ওই বাসে আমি উঠছি না। হাড় মাঁজর বের করা বাসের চেহারা দেখেই হাসি পেল সমীর। এই বাস যে চলে সেটাই তো যথেষ্ট। বাসটা কত দূর যায়? অনেকক্ষণ ধরেই জিজ্ঞেস করবে ভাবছিল সমী, শেষ পর্যন্ত করেই ফেলল। একেবারে সমুদ্র তীর পর্যন্ত। জায়গাটার নাম বোধ হয় বালিয়াচক। শুনেছি ওখানে একটা জেলেদের গ্রাম রয়েছে। আসার পথেই বালুশাড়ি সম্পর্কে অনেক কিছু জেনে গেছে সমী। ক্ষেপণাস্ত্র গবেষণা ও পরীক্ষা কেন্দ্র হিসেবে জায়গাটাকে বেছে নেওয়ার কারণ একটাই, বিরাট জলাভূমি। এমনিতে নাম ডুমুরদহ হলে হবে কি, লোকের মুখে মুখে নাম হয়ে গেছে অস্ত্রজলা। লম্বায় চওড়ায় প্রায় 5-6 কিলোমিটার। গোটা এলাকাটাই সংরক্ষিত, সাধারণের প্রবেশ নিষেধ। জলা যেখানে রয়েছে সেখানেও আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে কোনো লোকালয় থাকা চলবে না, এটাই নিয়ম। গবেষণা কেন্দ্রের লাগোয়া বিজ্ঞানীদের কোয়ার্টার, একটি অতিথি আবাসও। বৈধ অনুমতিপত্র থাকলে গবেষণা কেন্দ্রের কাজ ঘুরে দেখতেও কোনো বাধা নেই। গেটের বাইরে রয়েছে একটি ছোট্ট চায়ের দোকান, চালান এক বয়স্কা মহিলা। অনেকদিন আগে ক্ষেপণাস্ত্রের টুকরো ভেঙে পড়ে এর স্বামী মারা গিয়েছিলেন। সেখানে অপেক্ষা করছিলেন মেজর পারেখ। দূর থেকে সমীদের দেখতে পেয়ে হৈ হৈ করে উঠলেন। প্রায় ছুটে এসে প্রথমে জড়িয়ে ধরলেন বিক্রমদাকে, তারপর বুকে টেনে নিলেন সমীকে। বছর 5 আগে শিলিগুড়িতে কমান্ডো ট্রেনিংয়ের শিবিরে বিক্রমদা যখন ট্রেনার ছিলেন, তখন থেকে মেজর পারেখের সঙ্গে আলাপ। একদিক থেকে মেজর পারেখ বিক্রমদার ছাত্র, আবার দারুণ বন্ধু। আগের দিন ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় চলে যাওয়ার পর বিক্রমদা যখন খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলেন যে মেজর পারেখ এখানকার সিকিউরিটির চার্জে রয়েছেন, তখনই বলেছিলেন, হ্যাঁ যাক, ঝামেলা অনেক কমে গেল। এক সময় আর্মিতে ক্যাপ্টেন থাকার সূত্রে কিছু বাড়তি সুবিধে নিশ্চয়ই পেতেন বিক্রমদা, কিন্তু চেনা লোক বেরিয়ে যাওয়াটা অবশ্যই আরও বাড়তি পাওনা। মেজর পারেখ আগের থেকে একটু মোটা হয়েছেন। আগে গোঁপ ছিল না, এখন গোঁপ রাখছেন। চুলের ছাঁট অবশ্য একই রকম। দুজনকে টেনে নিয়ে গেলেন নিজের কোয়ার্টারে। অতিথি আবাসে থাকতে চেয়েছিলেন বিক্রমদা, শুনেই এক কথায় উড়িয়ে দিলেন মেজর পারেখ। কাঁধ ঝাঁকিয়ে বললেন, अरे यू मैड? अरे यार, इतने दिन के बाद आए हो, मेरे पास रहोगे? এরপর আর কথা চলে না। মেজর পারেখের কোয়ার্টারটি বিশাল। স্ত্রী পুত্র থাকে দিল্লিতে, ওখানে শ্রীমতী পারেখ চাকরি করেন। ছেলে স্কুলে পড়ে। এক কথায় নিজের অবস্থাটা বুঝিয়ে দিলেন পারেখ। अरे नो लाइफ यार, नो लाइफ। চানটান সেরে ফ্রেশ হওয়ার পর বিক্রমদার অনারের লাঞ্চ চলে এলো ক্যান্টিন থেকে। খেতে খেতে পারেখ হিন্দিতে বললেন, অন্যান্য দিন ক্যান্টিনে গিয়ে খেয়ে আসি, একা একা খেতে ভালো লাগে না। খাওয়ার ফাঁকে ফাঁকে পুরনো দিনের গল্প হতে লাগলো। যে জন্য এখানে আসা, সেই কারণটা দিব্যি ভুলে যেতেই বসেছিল সমী। প্রসঙ্গটা তুললেন বিক্রমদা। অমলকে চিনতে আলাপ পরিচয় ছিল? পারেখ কাঁধ ঝাঁকালেন। নট দ্যাট এক্সটেন্ট। ওই এক জায়গায় থাকতে থাকতে যতটা মুখ চেনা হয়ে যায় সেরকমই আর কি। দেখা হলে হাই হ্যালো, বড় জোর ইটস টু হট, ইটস টু কোল্ড, এই জাতীয় কথাবার্তা। তবে গাঙ্গুলি খুবই ইন্ট্রোভার্ট ছিল। বাট হাউ ডু ইউ নো হিম?
বিক্রমদার কাছে একসঙ্গে কলেজে পড়ার গল্প শুনে জিভ দিয়ে দুবার চিকচিক শব্দ করে দুঃখ প্রকাশ করলেন পারেখ। ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। এই ধরনের অ্যাক্সিডেন্ট 1 in a million হয় কিনা সন্দেহ। সমী বুঝল মেজর পারেখ এখনো পোস্টমর্টমের খবর জানেন না। অবশ্য খুব কৌতূহলী না হলে জানার কথাও নয়। বিক্রমদা খবরটা দিতে অস্বাভাবিক গম্ভীর হয়ে গেল পারেখের মুখ। বিড়বিড় করে বললেন, ভেরি আনফর্চুনেট। তুমি যখন আসবে বললে তখনই বুঝেছিলাম সাম প্রবলেমস আর দেয়ার। তবে কেসটা যে এতটা সিরিয়াস সেটা বুঝতে পারিনি। কিন্তু বিষটা দেবে কে, আর কখনই বা দেবে? সেটা জানা গেলে তো হয়েই যেত। তবে বিষ কখন দেওয়া হয়েছে সেটা জানা কঠিন নয়। কখন? ন্যাচারালি ব্রেকফাস্টে। আর্সেনিক এমনিতেই একটু দেরি করে কাজ করে। খুনি চেয়েছিল অমল জলাতে পৌঁছানোর পর যেন মারা যায়, এবং তারপর ক্ষেপণাস্ত্র ভেঙে পড়লে সব প্রমাণ লোপাট করে এটাকে একটা দুর্ঘটনার চেহারা দেওয়া সম্ভব হবে। Horrible, horrible. But who can plan that way? Must have got something special in his brain box. নো ডাউট। উঠে গিয়ে বেসিনে হাত ধুতে শুরু করলেন বিক্রমদা। বিস্ময়ের ঘোর তখনও কাটেনি পারেখের। বললেন, ভালো কাজে এরা বুদ্ধিটা লাগায় না কেন বলো তো? লাইফ ইজ নট সো সিম্পল পারেখ। জীবন সরল রেখায় চলে না, বুঝলে? নইলে অমলের মতো সাথে পাঁচে না থাকা মেধাবী তরুণ বৈজ্ঞানিককে মেরে কার কি লাভ? খুন যখন হয়েছে তখন মোটিভ তো থাকবেই। অবশ্যই, কিন্তু তাহলে অমলের পাশে প্রাচীন পুঁথি কেন পড়েছিল? Now, young assistant, find the motive behind it. Find the motive. এরকম তো হতেই পারে দামি পুঁথিটাকে কাজ ছাড়া করতে চাইতেন না অমল গাঙ্গুলি। যমজ ভাই বিমলের হাত থেকে বাঁচানোর জন্য সবসময় কাছেই রাখতেন। এটা একটা সম্ভাবনা, তবে খুবই দুর্বল। এখানে প্রতিটি কোয়ার্টারই ওয়েল গার্ডেড, চুরি হওয়ার সম্ভাবনা প্রায় শূন্য। এরকম একটা সুরক্ষিত জায়গা বলেই তো দামি পুঁথিটাও নিজের কাছে এনে রেখেছিল। তাহলে? বিভ্রান্ত দেখালো সমীকে। সিগারেটের প্যাকেট বের করে একটা দীর্ঘশ্বাস ফেললেন বিক্রমদা। বললেন, সেটাই তো খুঁজে বের করতে হবে আমাদের। প্রশ্ন অনেকগুলো। 1, মৃত্যু। 2, কে বা কারা মারতে চেয়েছিল অমলকে। 3, অমলের সঙ্গে প্রাচীন পুঁথিটা ছিল কেন? পায়চারি করতে করতে থামলেন বিক্রমদা। নিজের মনে বললেন, 3 নম্বর প্রশ্নটাই সবকিছুকে অকারণে জটিল করে দিচ্ছে। অনেকক্ষণ ধরেই সমীর ভেতরে এক ধরনের কৌতূহল পাক খাচ্ছিল। এবার বলেই ফেলল, ডায়েরি থেকে কিছু জানা যাচ্ছে না। অমলের ডায়েরি? জানা যাচ্ছে কতগুলো নাম। সম্ভবত তারা অমলের সহকর্মী, বিজ্ঞানী। সবার সঙ্গেই কথা বলতে হবে। তাছাড়া ডায়েরিতে রয়েছে কিছু কম্পিউটার প্রোগ্রামের পাসওয়ার্ড, কিছু ফ্লপি নাম্বার। এই জায়গায় একটু পারেখের হেল্প লাগবে, কারণ কম্পিউটারের কাজটা করতে হবে লুকিয়ে, রাতের অন্ধকারে, সবাই ঘুমিয়ে পড়লে তারপর। নো প্রবলেম অ্যাট অল। খুনি যদি ধরা পড়ে তাহলে ওই সামান্য অপরাধ নেগলিজেবল, ও নিয়ে মাথা না ঘামালেও চলবে। আর একটা ব্যাপার, আমি কেন এসেছি সে কথা কাউকে বলার দরকার নেই। কেউ কৌতূহলী হলে বলবে আমি তোমার গেস্ট, 2-1 দিন থাকবো, সবকিছু ঘুরে দেখবো, বিকেলের দিকে ডুমুরদহ জলায় বেড়াতে যাব, ব্যাস। ফরাসিতে একটা শব্দ আছে, টুরিস্ট ভার, মানে হলো সবুজ প্রকৃতি প্রেমিক। আমরাও তাই। আর ট্যুরিস্ট হিসেবে আমরা যেখানে সেখানে ঘুরলেও কেউ কিছু মনে করবে না। যদিও আমার সন্দেহ আছে আদৌ কতদিন পরিচয় লুকিয়ে রাখা যাবে, তবু চেষ্টা করা যাক। ওকে বস। টেবিলে চাপড় মেরে বললেন মেজর পারেখ। সমী দেখল অ্যাডভেঞ্চারের উত্তেজনায় চকচক করছে অত বড় মানুষটার চোখ।
এখানকার লোকের বিশ্বাস জলাতে দানব রয়েছে। রাতের অন্ধকারে কেউ নাকি দেখেছে সেই দানবটাকে। বিশাল তার চেহারা, লম্বা গলা, চোখ দুটো দিয়ে আগুন বেরোয়। চোখ গোল গোল করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন মেজর পারেক। সত্যি ভারী রহস্যময় এই অস্ত্র জ্বলা। এপার ওপার দেখা যায় না, বড় বড় বেতবন শুধু হাওয়ায় দুলছে। বাঁকে বাঁকে দেখা যায় কালো অতল জল। ঘন বেতবনের ফাঁক দিয়ে সত্যিই যদি একটা জলদানব মাথা বাড়ায়, ভাবলেই গা শিরশির করে। কিছুক্ষণ আগেই মেজর পারেখের জিপে সমীরা জলার ধারে এসে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় যে আগুন বেরোয়, তাই দেখেই বোধহয় এসব গল্প কথা জন্ম নিয়েছে, তাই না? না, হতে পারে। ঠিক কোথায় অমলের বডিটা পড়েছিল জানো পারেক? নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া। আমাদের মেডিকেল ইউনিট থেকে দুজন ডাক্তার প্রথমে এসেছিলেন। ওরাই প্রথম বডিটাকে তুলে নিয়ে যান। যতদূর জানি অমল তখনও বেঁচে ছিল। ভুবনেশ্বরে বড় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ও প্রাণ হারায়। কথা বলার মতো অবস্থায় ছিল কি অমল? নট টু মাই নলেজ। ওর পাশে পুঁথিটা কে প্রথম দেখতে পায়? ডক্টর বিশ্বাস অথবা ডক্টর রাউত। বেটার ইউ টক টু দেম। পুঁথিটা ঠিক কিভাবে পড়েছিল সেটা জানা কিন্তু জরুরি। সমী জানে বিক্রমদার মাথায় কিছু একটা আইডিয়া এসেছে, কিন্তু সেটা কি? এই কেসটার আগাগোড়ায় মাথায় ঢুকছে না সমী। পুরোটাই মস্ত বড় হেঁয়ালি। ক্ষেপণাস্ত্র, পুঁথি, বিষক্রিয়া। বিক্রমদা কিভাবে এগোচ্ছেন তাও আপাতত জানার কোনো উপায় নেই। গভীরভাবে ভাবতে ভাবতে জলার খুব কাছে চলে এসেছিল সমী। খেয়ালই করেনি বিক্রমদারা কথা বলতে বলতে অন্যদিকে সরে গেছেন। এখানে পায়ের তলায় মাটি ভিজে ভিজে, চোরাবালি নেই তো। হঠাৎ খুব একা লাগলো, ভয় করল সমীর। সন্ধে নামছে, বেদবনের ঘন সবুজ রঙে কালচে ছোপ ধরছে। আকাশের রং বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে। গোলাপি রঙের একটা মেঘের আকৃতি যেন ঠিক জলদানবের মতোই। সবচেয়ে আশ্চর্য, এত গাছপালা চারিদিকে, অথচ একটাও পাখি নেই। অন্য জায়গায় এই সময় পাখিরা ঘরে ফেরে, কিচিরমিচিরে কান পাতা যায় না। তাহলে পাখিরাও বোঝে কোন জায়গাটা খারাপ, কোন জায়গাটা এড়িয়ে চলতে হয়। ঘুরতে গিয়ে হঠাৎ বুকটা কেঁপে উঠল সমীর। বাঁ দিকে জলার মুখে পরপর অনেকগুলো মোটা গাছের গুঁড়ি অন্ধকার করে রেখেছে জায়গাটাকে। সেখান থেকে দুটো পা বেরিয়ে আছে না? ভুল দেখছে না তো? চোখ কচলে আরো একবার ভালো করে দেখল সমী। না, কোনো ভুল নেই, মানুষেরই পা। পাশেই দুটো চটি খুলে পড়ে আছে। জলায় লাশ। আবার এত জোরে বুক ঠিপ ঠিপ করছে যে সমীর মনে হচ্ছে কেউ বোধহয় শুনতে পেয়ে যাবে। খুব সাবধানে পা টিপে টিপে সমী পিছিয়ে গেল। একটু দূরেই বসে মাটিতে ঝুঁকে পড়ে মন দিয়ে কিছু একটা দেখছিলেন বিক্রমদা। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মেজর পারেক। ঊর্ধ্বশ্বাসে কাছে গিয়ে সমী বলল, গাছের আড়ালে দুটো পা। ডেড বডি। বিক্রমদা ঘাবড়াননি, বসেই ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলেন, ঠিক দেখেছিস? পরিষ্কার দেখেছি, দুটো পা উল্টে রয়েছে। চিত হয়ে পড়ে থাকলে যেরকম দেখায় ঠিক সেরকম। চটি দুটো খুলে পড়ে আছে পাশে। লেটস সি। উঠলেন বিক্রমদা, বললেন, ভালো করে কাছে গিয়ে দেখে এলি না কেন? আবার কাছে গিয়ে? সমী আর কিছু বলল না। ওর গলা এমনিতেই শুকিয়ে কাঠ, এখনো বুক ঠিপ ঠিপ করছে ওর। কোথায় দেখেছিলি? বিক্রমদার প্রশ্নে হতভম্ব দেখালো সমীকে। সত্যিই তো, কোথায় দেখেছিল?
দুটো বাঁক ঘুরলেই জলার মুখ। এটাই তো সেই জায়গাটা। বড় বড় গাছপালার মোটা গুঁড়ির কোল ঘেঁষে অন্ধকার ছড়িয়ে রয়েছে। ঝুঁকে পড়ল সমী। এই দেখো, পায়ের ছাপ। ভিজে মাটিতে সত্যিই খালি পায়ের ছাপ পরিষ্কার দেখা যাচ্ছে। চটি পড়া ছাপও রয়েছে। বিক্রমদা হেসে বললেন, জীবিত বা মৃত যেই হোক, সে লোক খুব দূরে এখনো পর্যন্ত যায়নি। বলতে না বলতেই গলা পাওয়া গেল মেজের পা রেখে। গুড ইভিনিং ডক্টর বিশ্বাস। আরে বাবা, হোয়াট আ সারপ্রাইজ! হ্যাঁ, বেদবনের আড়াল থেকে যে মানুষটা বেরিয়ে সমীদের সামনে পড়ে থতমত খেয়ে গেছেন, তাকে দেখতে ছোটখাটো। আলো আঁধারিতে তাকে প্রৌঢ় মনে হচ্ছে। কাঁচা পাকা চুল মাথায়, হাতে একটা বই, গোটানো ছোট্ট মাদুর, অন্য হাতে একটি ম্যাগনিফাইং গ্লাস। আমতা আমতা করে ভদ্রলোক বললেন, হো মেজর পারেখ, গুড ইভিনিং। আমি তো প্রায়ই আসি, তা আপনি এখানে এখন কি ব্যাপার? চোখে এক রাশ প্রশ্ন নিয়ে ডক্টর বিশ্বাস তাকালেন সমীদের দিকে। পারেখ বললেন, মেট মাই ফ্রেন্ডস ক্যাপ্টেন বিক্রম মুখার্জি অ্যান্ড হিজ কাজিন শমী। আমরা সবাই ওই জলা দেখতে এসেছিলাম। হঠাৎ করে সবাই জলা দেখতে আসছে, রিডিকিউলাস। আর কে এসেছে? বিক্রমদার প্রশ্নে মুখ তুললেন ডক্টর বিশ্বাস। বললেন, সেভারাল পিপল, আই কান্ট নেম দেম। আপনি দেখেছেন তাদের? যারা আসে তারা দেখা দিতে চায় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। আমি বুড়ো মানুষ, কোথায় খুঁজবো? আপনি কি অনেক দিন ধরেই আসছেন এখানে? হাঁটতে হাঁটতে আলতো করে প্রশ্নটা ছুঁড়লেন বিক্রমদা। হ্যাঁ, অনেক দিনই। কতদিন ধরে এখানে আছি? তা প্রায় 3 বছর তো হতেই চলল। আসলে পেশায় ডাক্তার হলেও আমার প্যাশন হলো বোটানি। এই জলায় অনেক প্রাচীন উদ্ভিদের দেখা মেলে। সত্যি কি জলদানব আছে এখানে? প্রশ্নটা না করে থাকতে পারল না সমী। সস্নেহে সমীর পিঠে হাত রাখলেন ডক্টর বিশ্বাস। হেসে বললেন, থাকলেই বা ক্ষতি কি? ভাবতে তো ভালোই লাগে, তাই না? তবে মানুষের চেয়ে বড় দানব কখনো কি জন্মেছে পৃথিবীতে? হঠাৎ চুপ করে গেলেন ডক্টর বিশ্বাস। গল্প করার ভঙ্গিতেই বিক্রমদা জিজ্ঞেস করলেন, কিছুদিন আগে জলাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনলাম। অ্যাক্সিডেন্ট? কে বললো অ্যাক্সিডেন্ট? তাহলে? তাহলে আর কি, যার যাবার সে গেছে, যার থাকার সে আছে। ভদ্রলোক হেঁয়ালি করতে ভালোবাসেন। বিক্রমদাকে গম্ভীর দেখালো। জিজ্ঞেস করলেন, অমল গাঙ্গুলিকে আপনি চিনতেন? বাহ, চিনব না? বেশ অবাক শোনালো ডক্টর বিশ্বাসের গলা। বললেন, এ তল্লাটে অমন মেধাবী ছেলে আর এসেছে নাকি? আর শুধু মেধাবী তো নয়, সৎ, বিনয়ী। আর সেই জন্যেই এই যুগে অচল। সৎ ছিল বলেই কি অমলকে এভাবে চলে যেতে হলো? ডক্টর বিশ্বাস চট করে একবার বিক্রমদার মুখের দিকে তাকালেন। তার গলা অন্য রকম শোনালো। আপনি কি পুলিশের লোক নাকি মশাই? অমলের মৃত্যুর তদন্ত করছেন? না না, ধরুন যদি তাই হয়, আপনি কি সাহায্য করবেন? কঠোর শোনালো ডক্টর বিশ্বাসের গলা। না, কোনো প্রশ্নই ওঠে না। বেয়ারা মুহূর্তেও মাথা যথেষ্ট ঠান্ডা থাকে বিক্রমদা। হাসি হাসি মুখেই বললেন, পুলিশের ওপর দেখছি আপনার খুব রাগ। আচ্ছা, ধরুন আমি যদি পুলিশের লোক না হই, নেহাতি অমলের শুভাকাঙ্ক্ষী বন্ধু হই, তাহলে? পুলিশের উপর আমার কোনো রাগ নেই। যেটা আছে সেটা হলো অবিশ্বাস, অনাস্থা। আপনি মনে হয় ভুল করছেন ডক্টর বিশ্বাস। পুলিশে তেমন লোকও কিন্তু আছেন যারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন।
এনিওয়ে, আমার উত্তরটা কিন্তু পেলাম না। আমার হেল্পের দরকার হবে না বোধহয় আপনার। আপনাকে যদি অমলের বাবা অ্যাপয়েন্ট করে থাকেন, তাহলে আমার ধারণা তিনি মাঝপথেই উইথড্র করে নিতে বলবেন। কিন্তু আমি তো কোনো কেসের মাঝখানে নিজেকে সরিয়ে নিই না ডক্টর বিশ্বাস। এখানেও সে প্রশ্ন উঠছে না। মাথা নাড়লেন ডক্টর বিশ্বাস। কিন্তু প্রশ্নটা ক্রমেই উঠবে। আপনি যদি অমলের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে কথার মাঝখানে আচমকা থেমে গেলেন তিনি। তারপর খুব ধীরে ধীরে বললেন, বাস্তব কখনো কখনো বড় অপ্রিয় হয়, জানেন তো ক্যাপ্টেন মুখার্জি। জবাব দিলেন না বিক্রমদা। সমী দেখল বিক্রমদার মুখে চাপা হাসি। এই হাসির কি মানে তা সমী জানে না। হাসির তো কত রকমই মানে হয়। ডক্টর বিশ্বাস কি পরেছিলেন বলতো? চটি না জুতো? বিক্রমদার আচমকা প্রশ্নে ঘাবড়ে গেল সমী। এই রে, খেয়াল করিনি তো। রাতের খাওয়া দাওয়া একটু আগেই শেষ হয়েছে। কোথা থেকে যেন মন্ত্র বলে একজন রাঁধুনি জোগাড় করে ফেলেছেন মেজর পারেখ। তার সাফ কথা, দুপুরে উপায় ছিল না বলেই নেহাত ক্যান্টিনের খাবার খাইয়েছিলেন, নইলে তো কিচেনে সব ব্যবস্থায় আছে। যে রাঁধল তার নাম তরুণী। খাসা হাত। ঘণ্টা খানিকের মধ্যেই বানিয়ে ফেলল মুরগি কষা, মশলা কড়াইশুঁটি আর গরম গরম বেগুন ভাজা। আয়োজন যত এলাহি হোক, বিক্রমদা রাতে কখনো 4টের বেশি রুটি খান না। একটু লজ্জা লজ্জা যে সমীর করছিল না তা নয়, তবু তার মধ্যেই 3টে রুটি বেশি খেয়ে ফেলল। মেজর পারেখ জানালেন এখানকার জল সাংঘাতিক হজম করায়, এবার থেকে ছুটি ছাটায় এখানে চলে আসতে। খেয়ে একটু বেরোলেন মেজর পারেখ। সিকিউরিটির ইনচার্জ হিসেবে রাতের দিকে একবার সবকিছু ঠিকঠাক আছে কি না তাকে দেখে নিতে হয়। বলে গেলেন, এখনই আসছি আমি। আর তার একটু পরেই বিক্রমদার প্রশ্ন, কি পরেছিলেন ডক্টর বিশ্বাস? সমী মনে করতে পারল না দেখে বিক্রমদা বললেন, জুতো, প্রাচীন আমলের ফিতে দেওয়া একটা বুট জুতো। তাহলে চটি পড়া কার পা দেখেছিলাম আমি? সেই পায়ের ছাপও তো মাটিতে ছিল। বিক্রমদার মুখে মিটি মিটি হাসি। এক্স্যাক্টলি, ছিল যে সে বিষয়ে কোনো সন্দেহই নেই, এবং সেটা যে ডক্টর বিশ্বাসের নয় সে বিষয়েও নিঃসন্দেহ থাকা যেতে পারে। তাহলে কার? কারো একটা হবে, তবে সে যেই হোক জলায় তার নিয়মিত যাতায়াত আছে, নইলে অত তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যেত না। কিন্তু সে লুকিয়েই বা পড়বে কেন? সমীর এখনো গোটা ব্যাপারটা খুব ধোঁয়াটে লাগছে। বিক্রমদা উল্টে জিজ্ঞেস করলেন, কারা লুকিয়ে পড়ে? যারা নিজেদের পরিচয় গোপন রাখতে চায়। কথা হচ্ছে লোকটা কে? ডক্টর বিশ্বাসের ওপর কি সে নজর রাখছিল? গম্ভীর দেখালো বিক্রমদাকে। সমীর হঠাৎ কি মনে হলো বলে ফেলল, ডক্টর বিশ্বাসও কিন্তু কিছু একটা লুকিয়ে রাখছেন। কেন বলো তো? উঠে পড়লেন বিক্রমদা। পায়চারি করতে করতে বললেন, ভদ্রলোক অনেক কিছুই জানেন, সেটার ইঙ্গিত দেন হেয়ালি করে। না, একটা ভুল হয়ে গেল বুঝলি সমী। বিক্রমদাকে সামান্য অস্থির দেখালো। কি ভুল সমী বুঝতে পারল না। লম্বা পা ফেলে ইন্টারকমের দিকে এগিয়ে গেলেন বিক্রমদা। দরকার হলে কোন নাম্বারে পাওয়া যাবে বলে গিয়েছিলেন পারেখ। বিক্রমদার গলায় উত্তেজনার আঁচ পেল সমী। হ্যালো, ক্যান আই স্পিক টু মেজর পারেখ প্লিজ? ইয়েস, ফ্রম হিজ রেসিডেন্স। কিছুক্ষণ চুপ। বিক্রমদা দ্রুত বললেন, পারেখ, কাম হিয়ার ফাস্ট, ইটস আর্জেন্ট। পারেখের আসতেই মিনিট 5 লাগলো। সেই ফাঁকে বিক্রমদা সমীকে বললেন, চট করে জামা প্যান্টটা পরে নে। বিক্রমদা কোথায় যাবেন কিছুই বুঝতে পারছে না সমী।
শুধু এটুকু বুঝছে খুবই জরুরি এই রাতের অভিযান। রেডি হতে হতেই পারেক এসে গেলেন। হোয়াটস আপ? এনিথিং হ্যাপেন্ড? ডক্টর বিশ্বাস কোথায় থাকেন? হেঁটে এখনই পৌঁছানো যাবে? অবাক চোখে ঘাড় নাড়লেন মেজর পারেক। খুব দূরে নয়। তাহলে এখনই চলো। কেন, কি ব্যাপার, কিছুই বললেন না বিক্রমদা। বাইরে হালকা কুয়াশা স্থির হয়ে জড়িয়ে রেখেছে রাস্তার আলোকে। সেটা চওড়া পিচ ঢালা শুনশান রাস্তার ধারে বড় বড় গাছের পাতা থেকে টুপটাপ শিশির পড়ার শব্দ পাওয়া যাচ্ছে। হিমেল হাওয়ায় সমীর মনে হলো শীত আসতে বেশি দেরি নেই। চারতলা কোয়ার্টারগুলোর বেশিরভাগই অন্ধকার, লোকজন শুয়ে পড়েছে। এরকমই একটা কোয়ার্টারের সামনে এসে থামলেন মেজর পারেক। বললেন, 3 তলার ডান দিকে। আলো জ্বলছে, একমাত্র ওই একটা ঘরেই আলো জ্বলছে। জেগে আছেন ডক্টর বিশ্বাস। গেটে চাবি। বিক্রমদা বললেন, কাউকে ডেকে তুলতে হবে। দরকার নেই, মাস্টার কি আছে আমার কাছে। গেট খুলে গেল। লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলেন বিক্রমদা। চোখ মুখ থমথমে 3 তলার মুখে এসে দাঁড়িয়ে গেলেন। আধ ভেজানো দরজার ফাঁক দিয়ে যে অল্প আলো আসছে তাতেই বোঝা গেল কালো রক্তের একটা রেখা এঁকে বেঁকে বেরিয়ে এসেছে দরজার তলা দিয়ে। বিড়বিড় করে আরো একবার নিজের মনে বললেন বিক্রমদা, দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেল। আলতো চাড়ি দরজা খুলে গেল। সামনের ঘর খাঁ খাঁ করছে, জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। দেখেই বোঝা যায় কেউ খোঁজাখুঁজি করেছে কিছু একটা। উল্টে রয়েছে সেন্টার টেবিল। পাশের ঘরটা অন্ধকার, আলো না জ্বললেও এই ঘরের আলোতেই বোঝা গেল যে বিছানায় মিস্টার বিশ্বাস উপুর হয়ে পড়ে রয়েছেন। মাথা ঝুলে রয়েছে খাট থেকে নিচে মেঝের দিকে। মাথা থেকেই সম্ভবত রক্ত বেরিয়ে মেঝেতে পড়ে গড়িয়ে গেছে বাইরের দিকে। একটা হাতও ঝুলে রয়েছে, আর ঠিক সেই হাতের নিচে পড়ে রয়েছে কুচকুচে কালো ছোট্ট অটোমেটিক পিস্তল। সুইসাইড, ফিসফিস করে বললেন মেজর পারেক। বিক্রমদা আর ভেতরে ঢুকলেন না। বললেন, চেষ্টা করা হয়েছে তেমনই যাতে মনে হয়। আমার ধারণা হাতের ছাপটাপ যাতে না পাওয়া যায় সেই ব্যাপারেও সচেতন ছিল খুনি। শুধু একটাই ভুল করেছে, তাড়াহুড়োয় আমাদের সাড়া পেয়ে ঘর অগোছালো রেখে দরজা বন্ধ না করেই পালিয়ে গেছে। কিন্তু পালাবে কোথায়? নিচে গেট তো বন্ধ ছিল। সেটা কোনো সমস্যাই নয়, অনেক জায়গা রয়েছে। ওপরে ছাদ রয়েছে, জমাদারের সিঁড়ি রয়েছে। বিক্রমদাকে চিন্তিত দেখালো। জিজ্ঞেস করলেন, ওপরে কে কে থাকে? একদিকে ডক্টর রাউত আর উল্টো দিকে সায়েন্টিস্ট শিলা বর্মন। চলো তো একবার দেখা যাক ওরা কোনো শব্দ পেয়েছিল কিনা। ডক্টর বিশ্বাসের ফ্ল্যাটের উল্টো দিকের দরজায় তালা মারা। কেউ থাকে না বোধহয়। বিক্রমদার প্রশ্নে মাথা নাড়লেন পারেক। প্রায় 6 মাস হতে চললেও ফাঁকা পড়ে আছে। ডক্টর রাউতের ঘুম খুব গভীর। 3 বার কলিং বেল বাজানোর পর দরজা খুললেন। ঘুম ঘুম গলায় বিরক্তি। কি ব্যাপার? সরি টু ডিস্টার্ব ইউ ডক্টর রাউত, আপনাকে একবার 2nd ফ্লোরে যেতে হবে। কেন? আপনার কলিগ ডক্টর বিশ্বাস মারা গেছেন। গেলেই দেখতে পাবেন। হোয়াট? কি বলছেন? আমার সঙ্গে সন্ধেবেলা সিঁড়ির মুখে দেখা হয়েছে। হি ওয়াজ অ্যাজ হেলদি অ্যাজ এ... ওহ নো! হি ওয়াজ শট ডেড। সে কি কথা? চলুন চলুন দেখি। পারেখের সঙ্গে নিচে নেমে গেলেন ডক্টর রাউত। উল্টো দিকের দরজায় বেল টিপলেন বিক্রমদা। নেম প্লেটে লেখা আছে শিলা বর্মন অ্যান্ড গিরিশ বর্মন। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ভদ্রমহিলা সম্ভবত দরজার পাশে দাঁড়িয়ে শুনছিলেন সব। ইয়েস। অবাক হওয়ার ভান করলেন শিলা বর্মন। বিক্রমদা এক কথায় খবরটা জানিয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোনো গুলির আওয়াজ শুনেছিলেন? কখন? এই ধরুন ঘন্টাখানেক আগে। নো চান্স।
আমার ঘরে টিভি চলছিল। একটুও ভনিতা না করে বিক্রমদা এবার সরাসরি জিজ্ঞেস করলেন, আপনি সন্ধেবেলায় ডক্টর বিশ্বাসের ঘরে গিয়েছিলেন? Why should I answer you? Who are you? কার্ডটা বের করলেন বিক্রমদা। ক্যাপ্টেন বিক্রম মুখার্জি। বিড় করে বললেন শিলা বর্মন। কাজ হলো। গলা নামিয়ে বললেন, হ্যাঁ, গিয়েছিলাম। আমার হাজব্যান্ডের প্রচণ্ড মাথা ধরেছিল, তাই ওষুধ আনতে গিয়েছিলাম। আই সাপোজ ইউ আর ইনভেস্টিগেটিং হিজ ডেথ, রাইট? বিক্রমদা কোনো জবাব দিলেন না। জিজ্ঞেস করলেন, উল্টো দিকে ডক্টর রাউত ছিলেন না বোধহয়? না। থ্যাংক ইউ মিসেস বর্মন। নামতে শুরু করলেন বিক্রমদা। সমী জিজ্ঞেস না করে পারল না, কি করে জানলে ভদ্রমহিলা ডক্টর বিশ্বাসের ঘরে গিয়েছিলেন? পারফিউমের গন্ধটা পেলি না? ওই একই গন্ধ রয়েছে ডক্টর বিশ্বাসের ঘরেও। ডক্টর বিশ্বাসের ঘরের বাইরে দাঁড়িয়েছিলেন মেজর পারেখ। ডক্টর রাউত বেরিয়ে এসে বললেন, সুইসাইডই মনে হচ্ছে, যদিও পোস্টমর্টম হলে বলা যাবে। ফরেন্সিকে খবর দিয়ে দেখা যাক হাতের ছাপটাপ কিছু পাওয়া যায় কিনা। পিস্তলে শুধু ডক্টর বিশ্বাসেরই হাতের ছাপ পাওয়া যাবে। না না, এতটা শিওর হওয়া বোধহয় ঠিক হবে না। শিওর না হলে প্রমাণ করা যাবে না এটা সুইসাইড, তাই না ডক্টর রাউত? ডক্টর রাউত অবাক হয়ে বললেন, ও, তাহলে আপনি এটাকে মার্ডার সন্দেহ করছেন? কিন্তু বিশ্বাসের মতো এমন নির্বিরোধী ভালো মানুষকে কে মারবে? আশ্চর্য। মরে গিয়ে অনেকগুলো জট খুলে দিয়ে গেলেন ভদ্রলোক। চায়ের কাপে চুমুক দিয়ে বললেন বিক্রমদা, আগের দিন রাতে শুতে শুতে বেশ দেরি হয়েছে। সকাল 9টায় সমীর ঘুম ভাঙিয়েছেন তিনি। এখন প্রায় 10টা বাজতে চলেছে। বিক্রমদাকে দেখে মনে হবে ছুটি কাটাতে এসেছেন। হাবে ভাবে কোনো তাড়া নেই। সোফাতে আধশোয়া ভঙ্গিতে চোখ বোলাচ্ছেন আগের দিনের খবরের কাগজে। এখানে কাগজ পৌঁছয় প্রায় বিকেলে, তাও আবার আনতে হয় স্টেশনে গিয়ে। সমী বলল, অনেক কিছু জানতেন বলেই কি মরতে হলো ডক্টর বিশ্বাসকে? কোনো সন্দেহ নেই। মেজর পারেখ বললেন, অমলের খুনিরা খুবই ডেসপারেট। দেখা যাচ্ছে যে কোনোভাবেই হোক ওরা সব সূত্র মুছে ফেলতে চায়। এক্স্যাক্টলি। কিন্তু ওরা এভাবে যত সূত্র মুছতে চাইবে ততই তো সুবিধে। সুবিধে কেন? যত ডেসপারেট হবে তত ভুল করার সম্ভাবনাও বাড়বে। তার চেয়েও বড় কথা, অমলের খুনিরা যে এখানকারই লোক সে বিষয়ে আর কোনো সন্দেহ রইল না। আচ্ছা, অমলের ডায়েরিতে কাদের নাম রয়েছে? অনেকেরই। সবচেয়ে বেশিবার রয়েছে ডক্টর বিশ্বাসের। একটা কোনো গোপন তথ্য ছিল যা ডক্টর বিশ্বাসকে জানিয়েছিলেন অমল। ডক্টর বিশ্বাস সাবধান করে দিয়েছিলেন অমলকে। কিন্তু নিজে সাবধান হননি, তাই তো? না, কারণ ডক্টর বিশ্বাস ভেবেছিলেন অমলের মৃত্যুর পর দ্বিতীয়বার ঝুঁকি নেবে না খুনিরা। ওইটাই তো ভুল করেছিলেন। এই গোপন তথ্যটা কি ক্ষেপণাস্ত্র গবেষণা সংক্রান্ত? বিক্রমদাকে গম্ভীর দেখালো এবার। এখনো পর্যন্ত তো তেমনই মনে হচ্ছে, কারণ মৃত্যুর আগের দিন ডায়েরিতে অমল যে কথাটা লিখেছে সেটা আপাত দৃষ্টিতে হেঁয়ালি মনে হলেও মোটেই অর্থহীন নয়। তা কি লিখেছিল অমল? পারেখের প্রশ্নে সবে মুখ খুলতে যাচ্ছেন বিক্রমদা, এমন সময় কলিং বেল বাজল। ডক্টর রাউত এসেছেন। গুড মর্নিং এভরিবডি। ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে। না, আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই। গত রাতে সেভাবে আলাপই হয়নি। হ্যাঁ, তা বেশ করেছেন, বেশ করেছেন। তা চা না কফি ডক্টর রাউত? নো চয়েস। এবার কফি এলো। বিক্রমদা বললেন, অমলের বডি আনতে তো ডক্টর বিশ্বাসের সঙ্গে আপনিই গিয়েছিলেন, তাই না? ইয়েস। তারপরে হঠাৎ গম্ভীর হয়ে যোগ করলেন,
অমলের পর রহস্যজনকভাবে মারা গেলেন ডক্টর বিশ্বাস। এবার আবার আমার টার্ন নয় তো? জবাব না দিয়ে বিক্রমদা পাল্টা প্রশ্ন করলেন। আপনারা যখন যান অমল তো তখনও মারা যায়নি, কিছু বলেছিল? হ্যাঁ, জল চাইছিল, যদিও খুবই জড়িয়ে যাচ্ছিল ওর গলা। তার মধ্যেই বুঝলেন ওর ভাই বিমলের নাম করেও পুঁথিটা দেখিয়ে একথাও বলে এটাকে ওর হাত থেকে বাঁচান। মানে ওর ভাইয়ের হাত থেকে? ন্যাচুরালি। অমলের মৃত্যুর জন্য আপনি ওর ভাইকে সন্দেহ করছেন? কোনো সন্দেহ আছে? ওর ভাই ছাড়ার কে অমলের ব্রেকফাস্টে বিষ দেবে? অমল যেদিন মারা যায় তার আগের রাত ওর ভাই এখানে ছিল। ডু ইউ নো দ্যাট? এছাড়া বিমলের পাস রেকর্ডও খুব খারাপ। ডাকাতি আর খুনের অভিযোগেও জেল খেটেছে। অর্থাৎ ওর ভাইয়ের হাত থেকে বাঁচানোর জন্যই অমল পুঁথিটা সঙ্গে নিয়ে জলায় গিয়েছিল? ঠিক তাই, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। তাহলে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়ার ঘটনাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট, শিওর অ্যাক্সিডেন্ট। এর আগেও তো কতবার এমন ঘটেছিল। সামনের পাটিতে সোনা বাঁধানো দাঁত ঝকঝক করে উঠল রাউতের। হাসলেন বিক্রমদা, মজার গলায় বললেন, বাহ, তাহলে তো আপনার ব্যাখ্যা অনুযায়ী কেসটায় কোনো জটিলতাই নেই দেখা যাচ্ছে। অমলের যমজ ভাই বিমল সকালের খাবারে বিষ মিশিয়ে দিয়ে অপেক্ষা করছিল অমলের মৃত্যুর জন্য। অমল নির্জন জলায় গিয়ে মারা গেলে পুঁথিটা ও নিয়ে পালিয়ে যেত। বেশ ভালো কথা, কিন্তু তাহলে অমল মারা যাওয়ার পর পুঁথিটা কেন তার পাশে পড়েছিল? বিমল যদি ওর ভাইকে অনুসরণ করে জলায় গিয়েও থাকে, তাহলে পুঁথিটা ছেড়ে দিয়ে চলে এলো কেন? আহা, আপনি একটা কথা ভুলে যাচ্ছেন কেন? সেদিন জলায় অমলের বডির কাছে ক্ষেপণাস্ত্র ভেঙে পড়েছিল। সেই বিস্ফোরণ দেখে বিমল নিশ্চয়ই ভয় পেয়ে যায়, তখনই হয়তো পালিয়ে গিয়ে থাকবে। উঠে পায়চারি করতে শুরু করলেন বিক্রমদা। বললেন, আপনার কথায় যুক্তি আছে মানছি, কিন্তু গত রাতে ডক্টর বিশ্বাসের মৃত্যু, তাহলে তো ধরে নিতে হবে এই দুটো মৃত্যুর মধ্যে কোনো যোগাযোগই নেই। কাঁধ ঝাঁকালেন ডক্টর রাউত। দেখুন, সেটা আমার জানার কথা নয়, তবে আমার মনে হয় অমলের ভাইকে ধরতে পারলেই সব রহস্যের সমাধান ঘটবে। হি ইজ দ্য মেইন কালপ্রিট। আর নইলেও গা ঢাকা দিয়ে থাকবে কেন? নিশ্চয়ই কিছু একটা দোষ করেছে। আমার কিন্তু তা মনে হয় না। ইস্পাতের মতো কঠিন ঠান্ডা শোনালো বিক্রমদার গলা। বিমল পালিয়ে গিয়ে থাকলে অন্য কোনো কারণে ভয় পেয়ে পালিয়েছে। ওর চেয়েও সাংঘাতিক বিপজ্জনক কোনো অপরাধীর সঙ্গে টক্কর দেওয়ার সাহস ওর হয়নি। উঠে পড়লেন ডক্টর রাউত, আড়মোড়া ভেঙে বললেন, চলি, অনেক গল্প হলো। একদিন সন্ধ্যের দিকে আসুন আমার বাড়িতে, চায়ের নেমন্তন্ন রইল। হ্যাঁ নিশ্চয়ই, হয়তো দরকারেই যাব বিরক্ত করতে। ইউ আর মোস্ট ওয়েলকাম। ডক্টর রাউত চলে যেতে বিক্রমদা উঠে পড়লেন। মেজের পারেককে বললেন, এবার একবার অমলের কোয়ার্টারে যাওয়া দরকার। ওটা নিশ্চয়ই তালাবন্ধ হয়েই পড়ে আছে। ন্যাচারালি, সেদিন সকালে গাঙ্গুলি তালা মেরে বেরিয়েছিল। আমরা পরে জায়গাটা সিল করে দিই। অমলের কোয়ার্টার ডক্টর বিশ্বাসের কোয়ার্টার থেকে কত দূর? একেবারে উল্টো দিকে। চলো দেখা যাক। ডক্টর বিশ্বাসের মতো অমল গাঙ্গুলিও থাকতেন 3 তলায়। এই কোয়ার্টারে কোনো ঘরই ফাঁকা পড়ে নেই। দরজা জানলা বন্ধ থাকায় ঘরটায় সোঁদা গন্ধ ছড়িয়ে আছে। বুকশেলফে, রাইটিং টেবিলে, টেবিল ল্যাম্পের ওপরও এক পুরু ধুলো জমেছে। জানলা খুলে দিলেন বিক্রমদা। সেদিনের পর থেকে নিশ্চয়ই জিনিসপত্রে হাত দেওয়া হয়নি। বিক্রমদার প্রশ্নে সামান্য হতভম্ব দেখালো পারেককে। বললেন, যতদূর জানি কেউ হাত দেয়নি, অন্তত দেওয়ার তো কথা নয়। কেন বলো তো? বাথরুমে জমাদারের সিঁড়িতে যাওয়ার দরজাটা খোলা আছে কিনা? উঁকি মেরে সমী বলল, হ্যাঁ খোলা। ঠিকই ধরেছিলাম,
কেউ একজন ঢুকেছিল, নিশ্চয়ই রাতের অন্ধকারে। মেঝের ধুলোতে পায়ের ছাপ। ব্যাটার রাতের অন্ধকারে বুঝতে পারেনি এত ধুলো রয়েছে। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে কিছু একটা ভাবছেন তিনি। সমীকে বললেন, কিছুতে হাত দিস না, ঘরের মধ্যে বেশি হাঁটাচলাও করিস না। সমীকে না বললেও চলতো, ও জানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের খবর দেওয়ার কথা ভাবছেন বিক্রমদা। ডাইনিং রুমের মুখোমুখি ঘরটায় বেডরুম, দরজা আধ ভেজানো। বিক্রমদা আর ভেতরে ঢুকলেন না, ঘরের আলো জ্বাললেন দরজার পাশের সুইচ টিপে। ঘরটা দেখলেই বোঝা যায় ঘরের মালিক খুব একটা গোছানো প্রকৃতির নয়। মেঝেতে জামা প্যান্ট পরে আছে, দেখে মনে হবে কেউ দ্রুত জামা কাপড় ছেড়ে বেরিয়ে গেছে কোথাও। মেঝেতে পড়ে থাকা জামা প্যান্টের পাশে হাঁটু গেড়ে বসলেন বিক্রমদা। বিড়বিড় করে বললেন, আশ্চর্য তো। কি আশ্চর্য কিছুই বুঝল না সমী। জামা প্যান্ট দুটোই এমনিতে বেশ ময়লা, তার উপর আবার ধুলো পড়ায় চেহারা আরও খোলতাই হয়েছে। বেরোনোর আগে বিক্রমদা আরও একবার পায়ের ছাপগুলো দেখলেন খুঁটিয়ে খুঁটিয়ে। ম্যাগনিফাইং গ্লাস পকেট থেকে বেরিয়ে এলো। সমী জানে একটা ছোট সূত্র কোনো কিছুর সঙ্গে মিল বা অমিল মনের জানলা খুলে দেয়। খোলা জানলা দিয়ে আলো আসতে শুরু করে, অন্ধকার কেটে যায়। তেমন কোনো সূত্র কি পেয়েছেন বিক্রমদা? মুশকিল হলো বিক্রমদার চোখ মুখ দেখে কখনোই বোঝা যায় না জল কোন দিকে গড়াচ্ছে। কোনো কেসে খুব আটকে গেলেও বিক্রমদাকে কখনো মেজাজ খারাপ করতে দেখেনি সমী। শেষ হাসি যে বিক্রমদায় হাসবেন এ ব্যাপারটা যেন তার আগে থেকে জানা আছে। যদিও এই কেসটা শুরু থেকেই সমীর কাছে জটিল ধাঁধার মতো। খুন হয়েছে দুটো। প্রথমে তরুণ বিজ্ঞানী অমল গঙ্গোপাধ্যায়। তাকে মারার জন্য দুভাবে চেষ্টা করা হয়েছিল। প্রথমে তার খাবারে আর্সেনিক মিশিয়ে দেওয়া হয়, তারপর কম্পিউটারে হিসেবের সূক্ষ্ম গড়মিল ঘটিয়ে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। মৃত্যুর সময় তার পাশে পড়েছিল একটি প্রাচীন পুঁথি, যে মহামূল্য পুঁথি অমল গঙ্গোপাধ্যায় নিজের কাজ ছাড়া করতেন না যমজ ভাই বিমলের ভয়ে। অমল খুন হওয়ার আগের দিন বিমল এখানে ছিল। সন্দেহ বিমলের ওপর পড়তেই পারত যদি পুঁথিটা না পড়ে থাকতো অমলের মৃতদেহের পাশে। অমলের ডায়েরিতে কি রয়েছে? ডক্টর বিশ্বাস কি এই রহস্যে জড়িত? তাই তাকে খুন হতে হলো? কি জানতেন ডক্টর বিশ্বাস যার জন্য তার মুখ বন্ধ করতে হলো? অমলের যমজ ভাই বিমল দোষ না করলে কেন পরের দিন থেকে ফেরার হয়ে যাবে? অমলের ঘরে কি ঢুকেছিল রাতের অন্ধকারে? তার পায়ের ছাপে কি সূত্র পেলেন বিক্রমদা? নির্জন জলায় কারা যায়, কাদের দেখেছিলেন ডক্টর বিশ্বাস? জলার কথা মনে পড়তেই যেন হঠাৎ সমীর মাথায় বিদ্যুৎ চমকালো। আরে তাই তো, পায়ের ছাপটা কেন এত মনোযোগ দিয়ে দেখছেন বিক্রমদা এবার বুঝল সে। উত্তেজিত হয়ে সমী বলল, বিক্রমদা, এই গায়ের ছাপি কি জলাতে? তুই তো দেখছি ইন্ডিয়ান রেলের থেকেও বেশি লেটে রান করছিস রে। যাক, তো দেরিতে হলেও যে বুঝেছিস এটা একটা গুড সাইন। তাহলে তো জলাতে একবার যাওয়া দরকার। বিক্রমদার চোখের দৃষ্টি বদলে গেল। এই চাউনির কি মানে সেটা জানে সমী। শিকার ফাঁদে পড়েছে। বিক্রমদা আর দেরি করতে চান না। দাঁতে দাঁত চেপে বিক্রমদা বললেন, কিন্তু এখনই নয়, রাতে, রাতের অন্ধকারে। যত দূর চোখ যায় শুধুই অন্ধকার। আকাশে সরু এক ফালি চাঁদ থাকলেও তাতে সামান্য আলো তো নেই, উল্টে যেন অন্ধকার আরও বেড়ে গেছে। জলায় পৌঁছানোর অন্তত আধ কিলোমিটার রাস্তা আগেই জিপের স্টার্ট বন্ধ করে নিতে বলেছেন বিক্রমদা। দম বন্ধ করে যেন এই রাস্তাটুকু হেঁটে এসেছে সমী। অন্ধকারে মিশে শব্দ না করে গাছের আড়ালে গা ঢাকা দিয়ে নিঃশব্দে হাঁটার কায়দাটা এখন সমীও শিখে গেছে বিক্রমদার সঙ্গে থেকে থেকে।
মেজর পারেখ আর বিক্রমদার কাছে অবশ্য এসব জলভাত, কমান্ডো ট্রেনিংয়ে আরও অনেক কঠিন জিনিস শিখতে হয়। বিক্রমদার নির্দেশে সবাইকে পরতে হয়েছে কালো পোশাক। ঠান্ডার মুখে মুখে সাপের ভয়টা ততটা নেই, তবু পা ঢাকা উঁচু হান্টিং শু পরে নিয়েছে প্রত্যেকে। সকালবেলা অমল গাঙ্গুলির কোয়ার্টার থেকে ফেরার পরেই গোটা দুপুর কোথায় যেন উধাও হয়ে গিয়েছিলেন বিক্রমদা। নিজে থেকে না বললে এই সময় হাজার জিজ্ঞেস করেও কোনো উত্তর মিলবে না, জানে সমী। তবে এই সুযোগে সমী নিজেও একটু গোয়েন্দাগিরি করে নিয়েছে। উল্টে পাল্টে দেখার সুযোগ পেয়ে গিয়েছিল বলেই অমল গাঙ্গুলির ডায়েরিটা ও দেখে নিয়েছে এই ফাঁকে। মৃত্যুর আগের দিন ডায়েরিতে কি লিখেছিলেন অমল গাঙ্গুলি, ওটা দেখার জন্যই কৌতূহলে ছটফট করছিল সমী। বিক্রমদা বলেছিলেন হেঁয়ালি বলে মনে হলেও আসলে মোটেই অর্থহীন নয়। কি ছিল সে লেখাতে? যা দেখেছিল তাতে যে সমী খুব একটা বুঝতে পেরেছিল এমন কথা বলা যাবে না। লেখা আছে, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বেশি দূর নয়। সমী আরও দেখেছিল বস্তু শব্দটাকে আন্ডারলাইন করা হয়েছে, তর্কে শব্দটাকে কেটে দেওয়া হয়েছে, আর পুরো বাক্যটার শেষে ব্র্যাকেটে লেখা রয়েছে কিছু দুর্বোধ্য নাম্বার। কম্পিউটার বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা সংক্রান্ত নাম্বার কেগুলো? কিছুই মাথায় ঢুকতো না সমীর, যদি না বিক্রমদা পেন্সিল দিয়ে বিশ্বাস শব্দটার আগে একটা ডক্টর যোগ করতেন। অর্থাৎ সেক্ষেত্রে পুরো বাক্যটা দাঁড়ায় এরকম, ডক্টর বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বেশি দূর নয়। এর মানে কি এমন দাঁড়ায় ডক্টর বিশ্বাসকে কিছু একটা রাখতে দিয়েছিলেন অমল গাঙ্গুলি? কিন্তু তাহলে পরের শব্দগুলোর মানে কি? তবে এখন সমীর মনে হচ্ছে যে অমল গাঙ্গুলি ডক্টর বিশ্বাসকে কিছু রাখতে দিয়ে থাকলে তা এই জলারই ধারে কাছে কোথাও আছে। সেই বস্তু খুঁজে বের করার জন্যই কি নির্জন জলায় রাতে এই অভিযান? এখানে আসার আগে বিক্রমদা এতই চুপচাপ ছিলেন যে সমী কিছু জিজ্ঞেস করতে ভরসাই পায়নি। আর এখন তো কথা বলাই যাবে না, যার যা কিছু বলার সারতে হবে আকারে ইঙ্গিতে। জলার কাছে পৌঁছে গিয়েছে সমীরা। হাওয়ায় দুলছে কালো বেতবন। কোনো শব্দ না হলেও যে কানে তালা ধরে যায় তাই প্রথম জানল সমী। একটা রাত জাগা পাখি ডেকে উঠল ভারী অদ্ভুত শব্দে। প্রতিধ্বনি ভেসে এলো, আবার চুপচাপ। সতর্ক ভঙ্গি বিক্রমদা, কিছু একটা শোনার চেষ্টা করছেন। সমী এবার পেল শব্দটা, খুব চাপা, ভট 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 ভট, অনেকটা জেনারেটর চললে এমন আওয়াজ হয়। শব্দটা যেন এগিয়ে আসছে। সমীর বুকেও এত জোরে ধুকপুক শব্দটা করছে যে মনে হচ্ছে কেউ শুনতে পেয়ে যাবে। আওয়াজটা এগিয়ে আসছে অন্ধকার বেতবনের আড়াল থেকে। ছলাৎ ছলাৎ শব্দে জল এসে ধাক্কা খাচ্ছে জলার ধারে। মিশমিশে কালো অন্ধকারের মধ্যে থেকে একটানা এমন শব্দ কতক্ষণ চলেছিল সমীর জানে না। হঠাৎ চোখ ধাঁধিয়ে গেল লাল নীল নানা রঙের আলোয়। জ্বলে উঠেই নিভে গেল আলোটা। ফিসফিস করে বিক্রমদা বললেন, গেট রেডি পারেখ। ইয়েস বস। দাঁতে দাঁত চেপে বিক্রমদা বললেন, সমী, এখান থেকে নড়বি না, যাই হয়ে যাক। পরের দুটো শব্দেই গা শিরশির করে উঠল সমীর। যাই হোক মানে কি হতে পারে? কিসের আশঙ্কা করছেন বিক্রমদা? সমীর হঠাৎ মনে হলো এখন কলকাতায় আলো জ্বলা রাস্তায় কত মানুষ, টুকরো কথা, হাসির শব্দ, আর এখানে শুধু গা ছমছমে অন্ধকার। একটানা ওই ভট ভট আওয়াজটা থেমেছে। লাল নীল হলুদ সবুজ নানা রঙের আলোটা আরও একবার জ্বলল। নিভে যাওয়ার পর ভেসে এলো মানুষের গলা। কেউ একটা হিন্দিতে কিছু একটা বলছে। কাহারে শব্দটা আলাদাভাবে বুঝতে পারল সমী। কেউ কাশল। বেতবনের আড়াল থেকে এবার জলের মধ্যে ছপ ছপ শব্দ তুলে কেউ একজন এগিয়ে আসছে। না, একজন নয়, দুজন। দুজনেই বেশ লম্বা চওড়া। অন্ধকারে দেখে মনে হলো পাঠান স্যুট পরে আছে দুজনে।
জল থেকে ডাঙায় উঠে দুজনেই পা থেকে জল ঝাড়ল কিছুক্ষণ ধরে। দুজনেরই হাবভাব বেশ নিশ্চিন্ত ধরনের। আরেকটু এগোতেই দেখা গেল পিছনের লোকটার হাতে বেঁটে নলওয়ালা একটি অদ্ভুত ধরনের অস্ত্র। সামনে যে দাঁড়িয়ে রয়েছে তার হাতে ছোট অ্যাটাচির মতো জিনিস। সমীদের উল্টো দিকের গাছের আড়াল থেকে এবার একটি অন্ধকার ছায়া মূর্তি বেরিয়ে এলো। সামনে দাঁড়ানো পাঠান স্যুটের হাতের অ্যাটাচি চলে গেল সেই ছায়া মূর্তির হাতে। বিনিময়ে কিছু দেওয়া হলো কিনা তা অবশ্য দেখা গেল না এত দূর থেকে। তবে সমী এতটুকু বুঝল যে ছায়ামূর্তির পিঠ চাপড়ে দিল লম্বা চড়া লোকটা। এরা কারা, কি ব্যাপার কিছুই বুঝতে পারছে না সমী। শুধু এটুকু আঁচ করছে এরা বিপজ্জনক, আর প্রয়োজনে পথের কাঁটা সরিয়ে দেওয়ার ব্যাপারে যে এরা নির্মম হতে পারে তার উদাহরণ তো সমী আগেই পেয়েছে। ভটভট শব্দটা যে নৌকোর সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মোটর চালিত নৌকোটি রয়েছে বেতবনের আড়ালে। লোক দুটো ঘুরে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। ঠিক এই সময় যে ঘটনাটা ঘটল তার জন্য একেবারেই তৈরি ছিল না সমী। প্রথমে দেখলো আগুন, আর তারপর যে চাপা আওয়াজটা হলো সেটা যে সাইলেন্সার লাগানো পিস্তলের তা খুব ভালো করে জানে সমী। যে পাঠান স্যুটের হাতে অস্ত্র ছিল সে যেন ধাক্কা খেয়ে ছিটকে পড়লো জলে। আরও একজনও জলে ঝাঁপালো, কিন্তু সেটা গুলি খেয়ে কি না বোঝা গেল না। কাম অন পারেখ! চেঁচিয়ে উঠেই ঊর্ধ্বশ্বাসে ছুটলেন বিক্রমদা। মেজর পারেখও উঠে পড়লেন নিমেষের মধ্যে। হতভম্ব সমী বসে আছে। যে গাছের আড়াল থেকে ছায়ামূর্তি বেরিয়েছিল সেদিকেই ছুটেছেন বিক্রমদারা। গুলির শব্দ ওদিক থেকেই এসেছিল। ভটভট শব্দটা আবার শুরু হয়েছে, তবে এবার দূরে সরে যাচ্ছে। অন্ধকারে যারা এসেছিল তারা সরে যাচ্ছে আরো দূরে। বিক্রমদা বলে রেখেছেন, নড়বি না, যাই ঘটুক। দম বন্ধ করে তাই বসে রইল সমী। এমন অদ্ভুত পরিস্থিতিতে ও আগে কখনো পড়েনি। কোথায় গেলেন বিক্রমদারা? পায়ের শব্দ মিলিয়ে যাওয়ার পর আবার চারদিক জুড়ে নেমে এসেছে কানে তালা ধরানো নৈশব্দ। রাত চড়া পাখিরা আবার ডেকে উঠল, এবার যেন অনেক দূর থেকে। প্রতিটি সেকেন্ডকে এই সময় মনে হয় এক একটি ঘন্টা। বিক্রমদার জন্য চিন্তা হচ্ছে সমীর। কেন যে এভাবে বিপদে জড়িয়ে পড়েন? মেজর পারেখকে বলে কয়েকজন নিরাপত্তা রক্ষীকে তো অনায়াসে নিয়ে আসা যেত। ভাবতে ভাবতে কতক্ষণ কেটেছে সমী জানে না। চমকে উঠল পিঠে হাত পড়া বিক্রমদা। অন্ধকারে সমী দেখল বিক্রমদা হাসছেন। ধীরে বললেন, কিরে, চিন্তা হচ্ছিল? চিন্তা হলেও চোখে মুখে প্রকাশ করা হবে না, এটাই বিক্রমদা শিক্ষা। বিক্রমদা বলেন, যার সঙ্গে টক্কর দিতে নেমেছিস সে যদি একবার বুঝে যায় যে তুই ভয় পেয়ে গেছিস তাহলে কিন্তু লড়াইটা অর্ধেক হেরে গেলি। সমী ঘাড় নাড়ল। না। গুড, ভেরি গুড। ধরতে পারলে না? না, ব্যাড লাক। অন্ধকারে যে কোথায় লুকিয়ে পড়লো। বিক্রমদা তখনও হাসছেন। বললেন, তবে চিন্তা নেই, এবার ঠিকই ধরা পড়বে। লোকটা মরে গেল। অন্য মনস্ক দেখালো বিক্রমদাকে। কোন লোকটা? সামনে জলার অন্ধকার বেতবনের দিকে হাত তুলল সমী। মাথা নাড়লেন বিক্রমদা। ওটাকে পাহারা দেওয়ার জন্যই তো থেকে যেতে হলো। পারেখ গেছে ফোর্স আনতে। আরো আগেই ফোর্স নিয়ে এলে না কেন? তাহলে তো হাতে নাতেই ধরা পড়ে যেত। তাহলে ওরা সতর্ক হয়ে যেত। কারা? যারা বিদেশে গোপন সামরিক তথ্য পাচার করছে। আচ্ছা, অমল গাঙ্গুলি ডক্টর বিশ্বাসকে খুন হতে হলো কি সেই জন্যই? এ ব্যাপারে আর কোনো সন্দেহই নেই সমী, শুধু একটাই খটকা। আচমকা চুপ করে গেলেন বিক্রমদা। অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, কিন্তু যদি দেখা যেত তাহলে সমী নিশ্চিত দেখতে পেত বিক্রমদার ভুরু কুঁচকে গেছে। এখনো কোন খটকার কথা বলছেন বিক্রমদা জানে না সমী। গোপন তথ্য পাচারের জন্য নির্জন অন্ধকার জলাকে বেছে নিয়েছিল অপরাধীরা। তাদের পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য খুন হতে হয়েছে অমল গাঙ্গুলি আর ডক্টর বিশ্বাসকে। এর মধ্যে
আর কি রহস্য দেখতে পাচ্ছেন বিক্রমদা? রাতে শুতে শুতে বেশ দেরি হয়েছিল। ক্লান্ত ছিল, তাই ঘুমোতে বেশি দেরি হয়নি সমীর। মাঝরাতে একবার ঘুম ভেঙেছিল বৃষ্টির শব্দে। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, মাঝে মধ্যে বাজের শব্দ। সমী দেখেছিল টেবিল ল্যাম্প জ্বলছে, বিক্রমদা জেগে আছে। আবার কখন ঘুমিয়ে পড়েছিল সমী খেয়াল নেই। ও কি স্বপ্ন দেখেছিল? রাতের অনেক ঘটনাই দিনের আলোয় অচেনা লাগে, অবিশ্বাস্য মনে হয়। যেমন এখন সকালে ঘুম ভেঙে উঠেই কেন সমীর বৃষ্টির কথা মনে পড়ল। ঝকঝকে রোদে চারিদিক ভেসে যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং সমী, গুড মর্নিং। হাসছেন মেজর পারেক, হাতে চায়ের কাপ। লজ্জা পেয়ে গেল সমী। সবাই উঠে পড়েছে, ও একাই কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছিল। তড়াক করে উঠে পড়ল সে, চা নিয়ে বলল, গুড মর্নিং মেজর পারেক। বিক্রমদা উঠে পড়েছেন? তোমার দাদা সেই সকালেই বেরিয়ে গেছে, এবার চলে আসবে। বিক্রমদা এলেন আরও আধ ঘন্টা পর। ততক্ষণে সমী রেডি। পারেক বললেন, নাও বয়েজ, লেটস হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট ফার্স্ট। অনেক রাত পর্যন্ত জেগে ভোরে উঠে পড়লেও বিক্রমদাকে দেখে বোঝার উপায় নেই। খেতে খেতে সমীকে বললেন, কাল রাতে বৃষ্টি হয়েছিল জানিস তো? আমি তো সকালে উঠে ভাবলাম বোধহয় স্বপ্ন দেখেছি। স্বপ্ন আর সত্যি ঘটনা কখনো কখনো এক হয়ে যায়, তখন দুটোকে আলাদা করা যায় না। ঠিক যেমন হয়েছে অমলের ক্ষেত্রে। এইমাত্র অমলের বাবার সঙ্গে ফোনে কথা হলো। এবার শুধু একজনের সঙ্গেই কথা বলা বাকি। কে? গিরিশ বর্মন, শিলা বর্মনের স্বামী। ক্ষেপণাস্ত্র পরীক্ষার দিন প্রোগ্রাম ইনচার্জ ছিলেন ভদ্রলোক। গবেষণা কেন্দ্রের কম্পিউটার রুম লম্বায় বেশ বড়। পরপর কম্পিউটার মনিটর, কিবোর্ড, ইঞ্জিনিয়াররা বসে কাজ করছেন। মেজর পারেক সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ওয়েল, আই ওয়াজ ইন চার্জ। গম্ভীর গলায় কথাটা বলে যে ভদ্রলোক উঠে দাঁড়ালেন, তার হাইট হবে অন্তত 6 থেকে 6.5 ফুট। যেমন লম্বা তেমনই চওড়া। রোমশ হাতের থাবাগুলো বিশাল। মোটা গোঁফ, বড় বড় চুল প্রায় কাঁধের কাছে নেমে এসেছে। কিন্তু এত বড় চেহারায় একটাই খুঁত। সমী দেখল ভদ্রলোক বাঁ পাটা সামান্য টেনে টেনে হাঁটেন। হ্যাঁ, মাইসেলফ, আই এম গিরিশ বর্মন। ভদ্রলোক যে বিরক্তি চেপে রাখার চেষ্টা করছেন সেটা তার হাবভাবেই স্পষ্ট। চোখের দৃষ্টিটাও কেমন যেন ভালো লাগলো না সমীর। বারবার দুঃখ প্রকাশ করলেন বিক্রমদা। বললেন, এই সময় বিরক্ত করার জন্য দুঃখিত মিস্টার বর্মন। চলুন কোথাও একটা গিয়ে বসা যাক। বেলার দিকে বলে ক্যান্টিন ফাঁকা। জানলার ধার দেখে চেয়ার টেনে বসলেন বিক্রমদা। কফি অর্ডার দিলেন মেজর পারেক। শিলা বর্মন আপনার স্ত্রী? হ্যাঁ। সেদিনের দুর্ঘটনা সম্পর্কে আপনার কি মনে হয়? গিরিশ বর্মন বিরক্ত মুখে বললেন, পুলিশকে আমি যা জানাবা জানিয়ে দিয়েছি। ব্যাপারটায় আমার কোনো হাত ছিল না। আরে আমিও বলছি না যে আপনার হাত আছে, কিন্তু কম্পিউটারে সেদিনের প্রোগ্রাম রেডি করেছিলেন তো আপনি, তাই কিছুটা হলেও দায়িত্ব কিন্তু থেকেই যায় আপনার, তাই না? না, সেদিন নয়, তার আগের দিনে এ সমস্ত কাজ হয়ে যায়। যে সায়েন্টিস্ট প্রোগ্রামের দায়িত্বে থাকেন তিনি আমার প্রোগ্রাম চেক করে নিয়ে তবে ফিল্ডে যান। তবে আমার প্রোগ্রামে কখনো কোনোদিনও ভুল হয়নি, এটা জোর দিয়ে বলতে পারি। অমল গঙ্গোপাধ্যায় কি সেদিন নিজে চেক করে ফিল্ডে গিয়েছিলেন? না, বোধ হয়। আপনিও চেক করেননি? ন্যাচারালি না। ওই যে বললাম আগের দিনই কাজ শেষ হয়ে গিয়েছিল আমার। ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় সেটা কোথায় পড়বে সেটা অবশ্য অঙ্ক করে বের করাই থাকে। আমি শুধু সেটা কম্পিউটারে বসিয়ে দিই। আপনার প্রোগ্রাম অনুযায়ী ক্ষেপণাস্ত্র পড়ার কথা ছিল জলার মাঝখানে, তাই তো? আগে হ্যাঁ। এবার সেটা যে 3 কিলোমিটার আগেই ভেঙে পড়ল, তার জন্য কাকে দায়ী করবেন?
আই ডোন্ট নো। আমি আগেই বলেছি আমার প্রোগ্রাম ঠিক ছিল, এখনও সে একই কথাই বলছি। কিন্তু মিস্টার বর্মন, আপনার কম্পিউটার প্রোগ্রামে যদি আগেই ভুল না থাকে তাহলে নিশ্চয়ই পরে কেউ অদল বদল ঘটিয়েছিল। আই হ্যাভ নাথিং টু সে। বাট আই থিঙ্ক ইউ মাস্ট হ্যাভ সামথিং টু সে। মানে এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা তো সত্যি। হয় আপনার প্রোগ্রামে গন্ডগোল ছিল, নয়তো পরে কেউ গন্ডগোল পাকিয়েছে। এই দুটোর মধ্যে কোনটা ঠিক বলে আপনার মনে হয়? উত্তর দিলেন না গিরিশ বর্মন। মুখ বেঁকিয়ে কাঁধ ঝাঁকিয়ে একটা অদ্ভুত ভঙ্গি করলেন। বলে চললেন বিক্রমদা, আমি ধরে নিচ্ছি আপনার প্রোগ্রামে কোনো গন্ডগোল ছিল না, পরে কেউ কম্পিউটার খোলে এবং সেই প্রোগ্রামে পরিবর্তন ঘটায়। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে, প্রত্যেক বিজ্ঞানীর কম্পিউটার প্রোগ্রামের জন্য নিজস্ব পাসওয়ার্ড থাকে যা অন্য কারুর জানার কথা নয়। তাহলে আপনার পাসওয়ার্ড সে জানলো কি করে? থামলেন বিক্রমদা, সময় দিলেন গিরিশ বর্মনকে। আবার শুরু করলেন। তর্কের খাতিরে যদি ধরেও নি যে আপনার পাসওয়ার্ড সে জেনে গিয়েছিল, তাহলেও আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে, কেন আপনি রিড অ্যান্ড রাইট প্রোটেকশন অন করেননি? যতদূর জানি কম্পিউটারে গোপনে তথ্য রেকর্ড করে রাখার ক্ষেত্রে এই প্রোটেকশন নেওয়া থাকলে পাসওয়ার্ড জানলেও কম্পিউটার খুলে সেই প্রোগ্রাম টেনে আনা যায় না। গিরিশ বর্মন চুপ, মাথা নামিয়ে শুনছিলেন বিক্রমদার কথা। মাথা যখন তুললেন, সমী স্তম্ভিত হয়ে গেল চোখের চাউনি দেখে। এমন রক্ত জল করা খুনে চাউনি চট করে দেখা যায় না। আমি জবাব দিতে নিশ্চয়ই বাধ্য নই। না, এখানে বাধ্য নন, তবে আদালতে বাধ্য। এবং আদালতে আরও একটা প্রশ্নের জবাব কিন্তু আপনাকে দিতে হবে মিস্টার বর্মন। থেমে বর্মনের হিংস্র চোখে চোখ রেখে বিক্রমদা বললেন, কেন আপনি অমলের ঘরে রাতের অন্ধকারে ঢুকেছিলেন তার জবাবদিহিও কিন্তু আপনাকেই করতে হবে। আপনার পায়ের ছাপে বিশেষত্ব রয়েছে, নিশ্চয়ই স্বীকার করবেন সেটা। আর সেই একই পায়ের ছাপ জলাতেও পাওয়া গেছে। ইয়েস, আই ওয়েন্ট টু হিজ রুম। কিন্তু কারণটা কি আপনারা জানেন? থামলেন, প্রত্যেকের মুখের দিকে তাকালেন বর্মন। সেই হিংস্র দৃষ্টি। নাটকীয়ভাবে গলা নামিয়ে বললেন, অমল গাঙ্গুলি একটা চোর। ডু ইউ নো দ্যাট? ও আমার প্রোগ্রাম রেকর্ড করা ফ্লপিটা চুরি করে নিয়েছিল। ইয়েস, আই ওয়েন্ট টু হিজ রুম টু কালেক্ট মাই কম্পিউটার ফ্লপি। একটা কথা কিন্তু আপনি বললেন না মিস্টার বর্মন, সেই ফ্লপিতে রেকর্ড করা ছিল অনেক গোপন সামরিক তথ্য, আর যেটা পাচার করার জন্য বেছে নেওয়া হয়েছিল রাতের অন্ধকারে নির্জন জলা। আর সেই জলাতেই মৃত্যুর ফাঁদ পাতা হয়েছিল অমলের জন্য। হোয়াট ননসেন্স! ওই যে বললাম, আপনি এখন জবাব দিতে বাধ্য নন। ওই ফ্লপি খোঁজার জন্য আপনি নির্জন জলায় ডক্টর বিশ্বাসকে ফলো করে গেছেন। হয়তো আমরা সেদিন না গেলে নির্জন জলাতেই হারিয়ে যেতেন ডক্টর বিশ্বাস, ঠিক যেভাবে আপনারা সরিয়ে দিতে চেয়েছিলেন অমলকে। কি যাতা বলছেন? আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন ক্যাপ্টেন মুখার্জি। টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন গিরিশ বর্মন। বিক্রমদার মুখটা তখনও হাসি হাসি। মজার গলায় বললেন, আপনি প্রমাণ চান? এই একটা প্রশ্নে দপ করে নিভে গেলেন গিরিশ বর্মন। শুকনো মুখে বললেন, হ্যাঁ, আপনি আপনি প্রমাণ করতে পারবেন না? সেই ফ্লপে আপনি কোথায় পাবেন? ঠিকই ধরেছেন, আমি প্রমাণ করতে পারবো না, কারণ ওই ফ্লপি আপনি জোর করে উদ্ধার করেছেন ডক্টর বিশ্বাসের কাছে। আপনি আবার একা নন, সঙ্গে আপনার স্ত্রীও ছিলেন, আরো অনেকেও আছেন। কিন্তু কি? কিন্তু আপনি কি করে নিশ্চিত হলেন যে শুধু ওই ফ্লপি সরিয়ে ফেললেই আপনাদের স্বামী স্ত্রীর এতদিনের কুকীর্তি চাপা পড়ে যাবে? তার মানে খুবই সহজ সরল মিস্টার বর্মন। গোপনে আপনাদের তথ্য পাচার ধরে ফেলেছিল অমল। প্রমাণ হিসেবে আপনার একটা ফ্লপি ওকে সরিয়ে ফেলতেও হয়েছিল।
আমার ধারণা ফ্লপিটা পাওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটারের হার্ড ডিস্কে সেটা রেকর্ডও করে ফেলেছিল অমল। ফ্লপি মুছে দেওয়া যায়, নষ্ট করে দেওয়া যায়, কিন্তু হার্ড ডিস্কে কিভাবে আপনি নষ্ট করবেন মিস্টার বর্মন? কুৎসিত হাসি ফুটে উঠল গিরিশ বর্মনের মুখে। এটা এটা আপনার অনুমান। অমল গাঙ্গুলি হার্ড ডিস্কে স্টোর করে রাখলে সেটাও আর জানা যাবে না, কারণ সব প্রমাণ আপনারা মুছে ফেলতে চেয়েছেন। এমনকি গতকাল রাতে বিদেশি এজেন্টদেরও সরিয়ে দিতে চেয়েছিলেন। আর অমল এবং ডক্টর বিশ্বাসকে তো আগেই কৌশলে মেরে ফেলা হয়েছে। সব দিক থেকে আপনারা অনেকটা নিশ্চিন্ত, তাই তো? উঠে দাঁড়ালেন বিক্রমদা, বললেন, আপনারা অনেক ভেবেচিন্তে আটঘাট বেঁধেই কাজে নেমেছিলেন, কোনো প্রমাণও রাখেননি। কিন্তু আপনারা বোধহয় ভুলেই গিয়েছিলেন যে অমলের একটা যমজ ভাই রয়েছে। বিভ্রান্ত দেখালো গিরিশ বর্মনকে। আমতা আমতা করে বললেন, মানে আপনি আপনি কি বলতে চান? ভাবুন মিস্টার বর্মন, ভাবুন, মাথা ঘাঁটান। অভিনব পদ্ধতিতে অমলকে মারার রাস্তা বের করেছিলেন, এবার নিজেদের বাঁচার রাস্তাটা খুঁজে পান কিনা দেখুন। আর কোনো কথাই বললেন না গিরিশ বর্মন। লম্বা লম্বা বিশাল পা ফেলে ঝড়ের গতিতে ক্যান্টিন ছেড়ে বেরিয়ে গেলেন। বিক্রমদা আর মেজের পারেখের মধ্যে চোখে চোখে কথা হয়ে গেল। সঙ্গে সঙ্গে উঠে বেরিয়ে গেলেন মেজের পারেখও। আর মোড়া ভাঙলেন বিক্রমদা। আরামের নিঃশ্বাস ছেড়ে বললেন, বুঝলি সমী, এই প্রথম একটা কেসে আমাকে প্রায় কিছু করতেই হলো না। বলতে পারিস একাই অপরাধীদের ধরিয়ে দিল অমলের যমজ ভাই বিমল। কিন্তু এখানে বিমল আসছে কি করে? ও তো পালিয়ে গিয়েছিল। ও কি ধরা দিয়েছে? মুচকি হাসলেন বিক্রমদা। ধীরে বৎস, ধীরে। সব কিছু একসঙ্গে জেনে যাওয়াটা ঠিক নয়, ওতে বদ হজম হওয়ার সম্ভাবনা থাকে কিনা। চলো ওটা যাক। আপাতত পারেকের কোয়ার্টারে গিয়ে বসে থাকা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। পাশে হাঁটতে হাঁটতে সমীর রীতিমতো রাগ হলো বিক্রমদার উপর। অকারণে এই সাসপেন্স তৈরি করার অভ্যাসটা বাদ দিলে বিক্রমদার বাকি সবই ভালো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। ফোন বাজল ঠিক সন্ধে 6:30। ফোনের পাশেই বসেছিলেন বিক্রমদা, সতর্ক সংযত ভঙ্গি। এই ভঙ্গিটা খুব চেনা সমীর। এখন বিক্রমদাকে 1000টা প্রশ্ন করলেও কোনো জবাব পাওয়া যাবে না। মনে মনে যুক্তির জালকে গুছিয়ে নিচ্ছেন বিক্রমদা। ফোন তুললেন, দুবার হ্যাঁ বলার পর শেষ করলেন। এখনই যাচ্ছি বলে সমীকে বললেন, চল। কোথায় যাওয়া হচ্ছে এখনো জানে না সমী, সেটা অন্তত জিজ্ঞেস করা যেতেই পারে। ওরা নিচে নেমে দেখলো জিপ আসছে। ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করলো সমী, কোথায় যাচ্ছি আমরা? স্টেশনে। বলার পর সেই যে চুপ করলেন বিক্রমদা, মুখ খুললেন একেবারে স্টেশনে পৌঁছানোর পর। জিপ গিয়ে দাঁড়ালো নিঝুম ওয়েটিং রুমের সামনে। অন্ধকারে গা ঢাকা দিয়েছিলেন পারেক। সামনে এসে দাঁড়ালেন। সব রেডি? দূরে ট্রেনের শব্দ পাওয়া যাচ্ছে। সন্ধ্যার সুপারফাস্ট এক্সপ্রেস আসছে হাওড়ার দিক থেকে, যাবে ভুবনেশ্বর। বালুশাড়িতে দাঁড়াবে ঠিক 2 মিনিট। অবাক হলো সমী। ধু ধু ফাঁকা প্ল্যাটফর্মে কোনো প্যাসেঞ্জারই নেই। না, একজন আছে। ওয়েটিং রুম থেকে বেরোচ্ছেন এক বৃদ্ধ ভদ্রলোক। লাঠিতে ভর দিয়ে হাতে একটি ছোট্ট ব্রিফ কেসও। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। বিক্রমদা এগিয়ে গেলেন। আপনার তো এই ট্রেনে যাওয়া হবে না ডক্টর রাউত। বৃদ্ধ ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়েছিলেন, কিন্তু নিমেষে তার হাত পেছনে পেঁচিয়ে ধরলেন বিক্রমদা। নিজের পারেকে এসে টান দিতেই সাদা দাড়ি চলে এলো হাতে। কি হলোটা কি?
এসবের মানে কি? মানে এখনই বুঝবেন। বলে মুখ ঘোরালেন বিক্রমদা। আসুন কাকাবাবু। আয় অমল। সমী দেখল ট্রেন থেকে নেমে এগিয়ে আসছেন ব্রজেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সঙ্গে পাতলা ছিপছিপে চেহারার চশমা পরা এক যুবক। দুলে উঠল সুপারফাস্ট। সিগন্যাল সবুজ হয়েছে, মিলিয়ে গেল ট্রেনের জানলায় উঁকি ঝুঁকি মারা কৌতূহলী মুখগুলো। চশমা পরা যুবককে অবাক হয়ে দেখছিল সমী। অমল গাঙ্গুলি তাহলে মারা যাননি? আবার যাওয়া হলো ওয়েটিং রুমে। সেখানকার বাথরুমে পাওয়া গেল ডক্টর রাউতের ছেড়ে যাওয়া জামা কাপড়। জিপে যেতে যেতে বিক্রমদা অমল গাঙ্গুলিকে বললেন, প্রথমবার একটা ভুলের জন্য তো জীবনটাই যেতে বসেছিল, আবার একটা ভুল করতে যাচ্ছিলি। সব কিছুই গুলিয়ে গেছে সমীর, বিশেষ করে অমল গাঙ্গুলিকে দেখার পর। যার মৃত্যু রহস্য সমাধান করতে এত দূর ছুটে আসা, সে কিনা পাশেই বসে আছে। বিক্রমদা হেসে বললেন, এবার ভেবে দেখ তোকে দেখার পর শিলা আর গিরিশ বর্মনের মুখের অবস্থাটা কি হবে। জিপ চালাতে চালাতে পারেখ হেসে উঠলেন। এতক্ষণে ওরা সবাই লোকাবে। মৃদু হাসলেন অমল গাঙ্গুলিও, বললেন, তা তুই ব্যাপারটা বুঝলি কি করে? এই পুঁথিটার জন্য কিছুটা, আর বাকিটা তোর ভাই বিমলের ছেড়ে যাওয়া জামা কাপড়ের জন্য। তোকে মারার চক্রান্তে যে এখানকার কিছু লোকই জড়িত, তার ইঙ্গিত তো তোর ডায়েরিতেই ছিল। সুতরাং সেটা খুঁজে বের করা খুব একটা শক্ত হতো না। ডক্টর বিশ্বাসের একটা হেঁয়ালি ভরা কথায় আমার প্রথম সন্দেহ হয়। ডক্টর বিশ্বাস বলেছিলেন, যে থাকার সে আছে, যার যাবার সে গেছে। তোর ডায়েরিতেই দেখেছি ডক্টর বিশ্বাসের সঙ্গেই তোর সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা ছিল। বর্মন দম্পতি, ডক্টর রাউতদের একটা চক্র যে গোপনে তথ্য পাচার করছে, সেটা জানার পর ডক্টর বিশ্বাসকে তুই ব্যাপারটা জানিয়েছিলি। গিরিশ বর্মনের ফ্লপি সরিয়ে তা বিশ্বাসের কাছে রাখতেও দিয়েছিল। কিন্তু তুই ভাবতে পারিসনি যে ওরা জেনে যাবার পর এত তাড়াতাড়ি তোকে মেরে ফেলার চেষ্টা করবে। আসলে তোকে না সরিয়ে দেওয়া পর্যন্ত ওরা নিরাপদে তথ্য পাচার করতে পারছিল না। আগের দিন রাতে যে বিদেশি এজেন্টদের হাতে তথ্য তুলে দেওয়া হবে, সে প্রোগ্রাম তো অনেক আগে থাকতেই ঠিক করা ছিল। এবার গিরিশ বর্মনের ফ্লপি থেকে তুই খবরটা জেনে যাওয়ার পরেই ওরা আর ঝুঁকি নেয়নি, কি তাই তো? অমল গাঙ্গুলি ঘাড় নাড়লেন। বিক্রমদা বলে চললেন, ঠিক এরকম পরিস্থিতিতেই একদিন আচমকা উদয় হয় বিমল। ও জানতো যে গোঁপটা কেটে ফেললে আর তোর চশমাটা পরে ফেললেই ওকে তোর থেকে আলাদা করাটা মুশকিল হবে। পুঁথিটা নেওয়ার জন্য মরিয়া বিমল এবার আর কোনো ঝুঁকি না নিয়ে তোকে ঘুমন্ত অবস্থায় বেঁধে ফেলেছিল। ওর প্ল্যান ছিল অমল সেজে পুঁথিটা নিয়ে পালাবে, কারণ এখানে ঢুকতে এবং বেরোতে গেট পাস লাগে। সেই পাসে তোর সই না থাকলে যে ওকে আটকে দেবে তাও জানতো। আগের দিন রাতে বিমল শুনেছিল সকালে গাড়ি আসবে তোকে জলায় নিয়ে যাওয়ার জন্য। এবার বাকিটা তোর মুখ থেকেই শোনা যাক। বেচারা বিমল প্রথমে আমার জন্য পাঠানো বিষ মেশানো ব্রেকফাস্ট খায়। ও জানতো না যে একটার পর একটা ফাঁদ পাতা হয়েছে আমার জন্য। ঘুম ভেঙে যখন দেখলাম যে ও আমাকে বেঁধে রেখে পুঁথিটা নিয়ে পালাচ্ছে, তখন সত্যি কথা বলতে কি খুব লজ্জা পেয়েছিলাম। ভাবছিলাম বাবার কাছে কিভাবে মুখ দেখাবো। আর তারপরেই বিস্ফোরণের শব্দ কানে এলো। ততক্ষণে দড়ির বাঁধন আমি খুলে ফেলেছিলাম। দেখলাম চারিদিকে দৌড়দৌড়ি চলছে, হইচই কানে এলো। এমনকি পরে বিমলের বডি নিয়ে আসা হলো আমায় ভেবে। জানালার ফাঁক দিয়ে তাও দেখতে পেয়েছি। আসলে তখন তো আর কেউ আমার আসার কথা ভাবেনি, তাই লুকিয়ে থাকতে পেরেছিলাম। পরে রাতের অন্ধকারে পালালাম। আমি বুঝতে পেরেছিলাম যে এরা আমাকে যেমন করেই হোক খুন করবে, তাই আমি আর ঝুঁকি নিইনি। 3-4 দিন উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে ঘুরে বেড়াই। ভেবেছিলাম ভালোই হলো, ওরা জানবে আমি মৃত,
আর আমি নতুনভাবে জীবন শুরু করব। তারপর আবার মনে হলো যে এটা কাপুরুষের মতো আচরণ হয়ে যাবে, বিশেষ করে যারা দেশের গোপন তথ্য বাইরে পাচার করছে তাদের এভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। তবু মনস্থির করতে করতে আরও 2-1 দিন কেটে গেল। বাইরে থেকে ফোন করলাম ডক্টর বিশ্বাসকে, আর ওটাই আমার ভুল হলো। ডক্টর বিশ্বাস এমনিতেই আবেগপ্রবণ মানুষ, তাকে সাবধান করে দেওয়াটা আমার উচিত ছিল। ডুমুরদহ জেলায় একটা গাছের কোটরে গিরিশ বর্মনের ফ্লপিটা আমি লুকিয়ে রেখেছিলাম। ডক্টর বিশ্বাসকে বলেছিলাম যে ওটা আপনার কাছে যত্ন করে রেখে দিন। ভুল করে ডক্টর বিশ্বাস সরাসরি কথা বললেন ডক্টর রাউতের সঙ্গে। আর ডক্টর রাউত যে পাচার চক্রের নেতা সেটা আর উনি জানবেন কি করে? ব্যাস, তাকে খুন হতে হলো। তারপর আমি বাড়িতে ফোন করে জানতে পারলাম যে কেসটা তুই টেক আপ করছিস। তারপর যখন এখানে আসার প্ল্যান করছি তখনই তো সকালে তোর ফোন গেল। শেষটা এত নাটকীয় করে তোলার জন্য অবশ্য ধন্যবাদ প্রাপ্য ডক্টর রাউতের। গিরিশ বর্মনকে জেরা করার সময় একটা ছোট ইঙ্গিত আমি দিয়েছিলাম যে তোর একটা যমজ ভাই আছে বিমল বলে। তো ডক্টর রাউত সেটা শোনার পরেই প্রখর বুদ্ধিতে বুঝে নিয়েছিল যে কিছু একটা বড় সড়ো গন্ডগোল হয়ে গেছে কোথাও। তোর খাবারে আর্সেনিক দেওয়ার বুদ্ধিটাও ডক্টর রাউতেরই। ডাক্তার হিসেবে ও জানতো আর্সেনিক কতক্ষণে কাজ করবে। ও ঠিক করেছিল পোস্টমর্টেম রিপোর্ট চেপে দিয়ে তোর মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে দেখাবে। বাধা হয়ে দাঁড়ালেন ডক্টর বিশ্বাস, তাই তাকে মরতে হলো। আর তোর জন্য পাতা মৃত্যু ফাঁদে পা দিয়ে বিমল ওদের সব পরিকল্পনাই ভেস্তে দিল। থামলেন বিক্রমদা, দম নিয়ে বললেন, এই চক্রে আর কারা জড়িত সেটা খুঁজে বের করার দায়িত্ব এবার পারেখদের। বিমল যেভাবে নিজের প্রাণ দিয়ে অমলকে বাঁচিয়ে দিল তাতে জীবনের মতো ওর অপরাধকে ক্ষমা করে দেওয়া যেতে পারে, তাই না কাকাবাবু? বিক্রমদার কথায় সম্মতির ভঙ্গিতে মাথা নাড়লেন ব্রজেন্দ্রনাথ। অন্ধকারে তার মুখ দেখা গেল না, শুধু সমীপ পাশে ছিল বলে খেয়াল করল। নীরবে চোখের জল গড়িয়ে পড়ছে বৃদ্ধর গালবে। আজ আপনারা শুনলেন পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত বিক্রমদার গোয়েন্দাগিরি সিরিজের কাহিনী অস্ত্র জলার মৃত্যুফাঁদ। ধন্যবাদ জানাই লেখক সঞ্জীব সিনহা ও পত্রপাঠ প্রকাশনীকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।